মানে হচ্ছে এনথালপি তো হচ্ছে অবস্থার উপর ডিপেন্ড করে। তাহলে যদি একটা কঠিন পদার্থ আর একটা গ্যাসীয় পদার্থ মিলে একটা সলিড পদার্থ তৈরি করলো, এখন তাহলে আমি মানে কিভাবে এটা কনসিডার করব? আচ্ছা, ওর প্রশ্নটা হচ্ছে ধরো সোডিয়াম দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ, এর সাথে হচ্ছে ক্লোরিনের বিক্রিয়া। তো এই বিক্রিয়ার ফলে তৈরি হয় আমাদের সোডিয়াম ক্লোরাইড। ভালো কথা। এইখানে যে ডেলএইচ পাইলাম, ধরো তার নাম হচ্ছে ডেলএইচ 1, কিছু একটা পাইলাম। আচ্ছা, সো এখন এই সেম বিক্রিয়াটা যদি আমরা আরেকবার লিখি, এবং পার্থক্যটা হবে কোথায়? পার্থক্যটা হবে হচ্ছে এই জায়গাটাতে। এটা ধরো সলিড ছিল, এটা ছিল গ্যাস, প্রোডাক্টে পাওয়া গেল এটা হচ্ছে সলিড। আর যদি এমন হয় যে আমি তাপ দিয়ে আগে থেকে গ্যাস বানায় নিছিলাম এবং এটা আগে থেকে গ্যাস ছিল, যা ছিল তাই, এটা তো ন্যাচারালি গ্যাস, আর এই বস্তুটা ধরো আবার হচ্ছে সলিড, কথার কথা আর কি। তোমাদের কি মনে হয় এই দুই জায়গাতে এনথালপির পরিবর্তন একই আসবে নাকি আলাদা আসবে? ভিন্ন আসবে। সো ব্যাপারটা এরকম, তুমি যখন বাইর করবা, যে তুমি যখন এনথালপির মান বলবা যে এই বিক্রিয়াটার এনথালপি এত, তখন তোমার উল্লেখ করে দেওয়া উচিত যে এই বিক্রিয়াটার, এই জন্য এই ফিজিক্যাল স্টেট লেখাগুলো জরুরি, যেহেতু অবস্থার উপর নির্ভর করে। আমার কথা কি বুঝতে পারছিস? এই আর কি। ওকে, চলো পড়াশোনা শুরু করি, বিসমিল্লাহ। আজকে আমাদের কি কি দেখতে হবে? দেখতে হবে হচ্ছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে হেস, বিজ্ঞানী হেসের নাম হচ্ছে এরকম, হেসেস ল অফ হিট ইন্টিগ্রাল। ইন্টিগ্রেশনের তো নাম শুনে ফেলছো তোমরা, হয়তো বা ঠিক মতো পড়ো নাই এখনো, ছোট আসো, বাচ্চা মানুষ, পড়ে ফেলবা নাকি পড়ছো অনেকে তোমরা? কোনটা? আচ্ছা, ইমন পড়ছে, নীরব শুরু করে নাই। তোমরা শফিক ভাইয়ের ক্লাসগুলো দেখছো? হ্যাঁ, ওগুলো দেখলেই কিন্তু অনেক, হ্যাঁ এটাই নিয়ম, ডিফারেন্সিয়েশন শেষ করে তারপর ইন্টিগ্রেশন। সো হয়তো বা তোমরা অনেকে এই কারণে ভয় পেয়ে বা বিভিন্ন কারণে হয়তো বা শফিক ভাইয়ের ক্লাসগুলো করো নাই, ফ্রি যে ক্লাসগুলো হচ্ছে করে ফেলো, কাজে লাগবে আর কি। আচ্ছা, এনিওয়ে, সো ইন্টিগ্রেশন মানে কাইন্ড অফ যোগ করা, সাম আপ করা, ঠিক আছে? মানে এইটার একটা টেকনিক্যাল ফর্ম, একটা স্পেশাল টেকনিক্যাল ফর্ম আর কি। ওকে, সো হেসেস ল অফ হিট ইন্টিগ্রাল, এটাকে বাংলায় আমাদের বইতে লেখে হেসের সূত্র, বাট পুরো নামটা হচ্ছে এইটা। যেমন তোমাদের ওই যে শিখাইছিলাম না, যে কি জানি বলে, কি একটা জানি এরকম শিখাইছিলাম, পুরো নামটা আমাদের বইতে বলে না। দাঁড়াও মনে, শোষণাঙ্ক। কি, না না ওটা না, আরে কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় হুন্ডের নীতি বলে, পুরো নামটা আসলে হুন্ডের বহুত্ব নীতি, হ্যাঁ, হুন্ডস রুল অফ মাল্টিপ্লিসিটি। সো এরকম একটা ব্যাপার। আচ্ছা, তারপরে হচ্ছে আসো গঠন তাপ আর দহন তাপ। এই গঠন তাপের ইংরেজি কি মনে আছে আপনাদের? এইটাকে বলে হিট অফ ফরমেশন। ফর্ম করব, তখন যে হিটটা হবে, মানে ওই বস্তুটাকে গঠিত করব আমরা, তৈরি করব। ধর ব্যাপারটা এরকম, সেতাব যেদিন হইছে ওই দিন আঙ্কেলের কিছু টাকা পয়সা খরচ হয়েছে না হসপিটালে, বা এলাকায় মিষ্টি খাওয়াইতে, ওই টাকাটাকে আমরা বলবো হচ্ছে সেতাবের হিট অফ ফরমেশন। ওর জন্ম হইলে যে টাকা পয়সা খরচ হয়, ইমনের ক্ষেত্রে অনেক বেশি টাকা পয়সা লাগছে, কারণ অনেক তুলা কেনা লাগছে, তুলা দিয়ে হচ্ছে ইমনের মুখে গুজে দেওয়া লাগছে, ভাই তুই থাম। ও জন্মের পর থেকে যে পরিমাণ চেঁচামেচি করছে, সো আঙ্কেলের টাকা খরচ হয়েছে এখানে হচ্ছে তুলা কিনতে চায়, বুঝছো? কিছু তুলা হচ্ছে ইমনের মুখে দেওয়া হয়েছে, কিছু তুলা এলাকাবাসীর কানে দেওয়া হয়েছে, ভাই সরি মাফ করে দিও আমাকে, একটা ছেলে হয়েছে, কি করা যাবে। আচ্ছা, সো বলো আমাকে দহন তাপের ইংরেজি কি, এটাকে কি বলে? হিট অফ হিট অফ কম্বাসশন। কম্বাসশন, রাইট। সো ঘটনা হচ্ছে, তোদের একটা ঘটনা বলি, এই হিট অফ কম্বাসশন ফার্মগেটে ক্লাস নিচ্ছিলাম 15 ব্যাচের। তো তখন আমি এরকম তোদেরও করব, যে দুইটা একসাথে পড়ানোর পরে ধুমাধুম বিভিন্ন বিক্রিয়া দিয়ে জিজ্ঞেস করি যে বলো তো এটা কি, ওইটা কি, ওইটা কি, এটা কি। তো এক স্টুডেন্ট একবার বলতে গেছে এটা হচ্ছে দহন তাপ। তো আমি জিজ্ঞেস করছি, বলছে দহন তাপ, বলছে সবাই একসাথে চিৎকার করে দহন তাপ, ভাই হ্যাঁ ঠিক আছে। তারপর বললাম যে ইংরেজিতে কি, তো একজন বলে ফেলতে গেছে হিট অফ দহন। দহন বলতে যায় দ বলছে, এরপরে পাশের জন মানে সবাই তো বলতেছে কম্বাসশন, ও তাড়াতাড়ি বলছে হিট অফ দম্বাসশন। কম্বাসশন আর দহন একসাথে দম্বাসশন। একেবারে ফার্স্ট বেঞ্চে বসে মাইরে দিছে ধাম করে। আচ্ছা, ছেলেটা এখন হচ্ছে, এখন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এমআইএসটি থেকে পড়াশোনা করছে, মনে আছে এখনো। আমার কি বলা লাগবে, পোলাপাইন সবাই হাইসে দিছে, তুই যেমন কিছু বললে আমার কিছু বলা লাগে না, সবাই হাইসে দেয়। আচ্ছা, সো এবার গাণিতিক সমস্যাগুলি সলভ করতে হবে, ম্যাথমেটিক্যাল অনেকগুলো প্রবলেম দেখতে হবে আজকে, যতগুলো পারা যায়। আচ্ছা, সো আসো হেসের তাপ সমষ্টিকরণ সূত্রটা কি বলছে।
কথা খুবই সহজ। তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, একটা জিনিস থেকে আরেকটা জিনিস বানাও, তুমি অনেক পদ্ধতি অনুসরণ করতে পারো, তাই না? ধরো তুমি খিচুড়ি রান্না করবা, তো তুমি সরাসরি আমার স্টাইলে করতে পারো, চাল ডাল লবণ তেল যা আছে সব মিশাই দিয়ে দে বাবা হিট হয়ে গেল, একেবারে এক ধাপে হয়ে গেল। আর আরেকটা হচ্ছে আরও অনেকের পাকা রাঁধুনি যারা, তারা হচ্ছে যে পেঁয়াজ মরিচটা আগে নাকি ভেজে নেয়, কী কী জানি করে আমি জানি না, তারপরে ডালটা উঠায় দিয়ে কি কি করে, তারপরে লাস্টে হচ্ছে চাল হোয়াটএভার, মানে মাল্টিপল স্টেপে কাজটা করে। এটা বানানো ছিল, তার মধ্যে আরেকটা জিনিস বানানো ছিল, ওইটাকে নিয়ে দিলাম, তারপর লাস্টে আবার একটা অ্যাড করলাম, এরকম। সো তোমার যদি এক ধাপে সম্পন্ন করো কোনো কাজ, মানে কোনো বিক্রিয়া, আর একাধিক ধাপে সম্পন্ন করো, ইন বোথ কেসেস দ্য টোটাল চেঞ্জ ইন এনথালপি উইল বি সেম। কিছু বোঝো নাই, এনথালপির মোট পরিবর্তন একই হবে, সেম জিনিসই থাকবে। সো ব্যাপারটা কীরকম দেখো, ধরো একটা বিক্রিয়া, আচ্ছা আমি বিক্রিয়া দিয়ে পরে বুঝি, আগে কথাটা একটু পড়ি। কোনো বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদের আদি ও শেষ অবস্থা খেয়াল করো। এই যে সেই প্রথমে জানি কে প্রশ্ন করছিলি, তিহা মনে হয় নাকি? ঐশী। আচ্ছা, ঐশী আর তিহার ভয়েস একই রকম লাগে আমার কাছে। সরি, একটা লাইট বন্ধ হয়ে গেল, জীবনের আলো নিভে গেল, আবার চলে এসছে, কি একটা অবস্থা। আচ্ছা, সো অবস্থার উপর যেহেতু এনথালপির পরিবর্তন বা এনথালপি নির্ভর করে, এই জন্য অবস্থার কথা বারবার উল্লেখ করতেছে যে বিক্রিয়কের আদি অবস্থা আর উৎপাদগুলোর আদি অবস্থা যদি একই থাকে, মানে ওইটা যদি চেঞ্জ না হয়, তাহলে বিক্রিয়াটি তুমি এক ধাপে সম্পন্ন করো অথবা একাধিক ধাপে সম্পন্ন করো, যেভাবেই করো না কেন, উভয় পথেই এনথালপির মোট পরিবর্তন একই হবে। তোমরা কি বুঝেছো আমার কথা? ওকে, তো এবার এই কি কি জানি লিখছে, জানার দরকার নেই, পরে দেখতেছি। এবার আসো, সেটা হচ্ছে ধরো তোমার কাছে ছিল হচ্ছে এ নামক একটা বিক্রিয়ক, সেটা তুমি এক বাড়ি দিয়ে নিয়ে চলে গেলে কোথায়, সি নামক উৎপাদে। এ থেকে সিতে গেছো, আবার হইতে পারতো তুমি এ থেকে প্রথমে বিতে আসো, তারপরে কি করো বি থেকে সিতে যাও, হইতে পারে না? তো এখন এ থেকে সরাসরি যখন তুমি সি বানাও, তখন ধরে নেওয়া গেল এনথালপির পরিবর্তন হচ্ছে ΔH1, জাস্ট ফোর্সে। তাহলে এই পদ্ধতির আর একটা ΔH-এর পরিবর্তন পাওয়া যাবে এই ধাপটার, আবার এখানে আর একটা ΔH পাওয়া যাবে। সো অ্যাকর্ডিং টু হেসেস ল, ΔH1 ইজ ইকুয়ালস টু কী হবে বলুন তো, ΔH2, দ্যাটস ইট, আর কিছুই না। এইটা বুঝে না বলেই কান্দে কাইটে মরে যায় যে আল্লাহ রে কি যে কঠিন, ওরে বাবা কি কঠিন, এখানে কি পাইলি তুই ভাই? তুই বাসাতে সরাসরি কলেজে যাইতে পারোস, রিক্সাটা ভাড়া করি, যে টাকা খরচ হবে, বাসা থেকে বাস স্ট্যান্ডে যাবা, বাস স্ট্যান্ড থেকে বাসা করি যাবা, এই টোটাল টাকার সামেশন সেম হবে। বোঝা নাই বন্ধু? তবে যদি এবং কেবল যদি বিক্রিয়ক এবং উৎপাদের মানে প্রথম বিক্রিয়ক এবং শেষ উৎপাদের অবস্থা সেম হয়, ফিজিক্যাল স্টেট, হ্যাঁ ফিজিক্যাল স্টেট যদি সেম থাকে। খেয়াল করো, এই জন্যই বলা হয়েছে, অর্থাৎ কি বলেছে তোমাকে, দেখো দেখি, বিক্রিয়ার মোট এনথালপির পরিবর্তন, মানে সোজা কথা আলটিমেটলি এনথালপি বিক্রিয়ক এবং উৎপাদের অবস্থার উপর নির্ভর করে, এই জন্য বলে অবস্থা নির্ভরক। কিন্তু কি নির্ভরক নয় বলুন তো, পথ নির্ভরক নয়। এই জিনিসটাকে ফিজিক্সে কিভাবে বলে তোমাদেরকে মুকিত ভাইয়া যখন পড়াবে তখন বলছে মনে হয় অলরেডি, আমি জানি না। এটাকে বলা হচ্ছে স্টেট ফাংশন, মানে স্টেটের উপর নির্ভর করে। তোমরা ম্যাথমেটিক্সে মনে হয় স্টেট মানে ফাংশন জিনিসটা তো শেখার কথা, আমি জানি না। হ্যাঁ, সিলেবাসের বর্তমান যে অবস্থা, কবে দেখা যাবে ফাংশন পড়াই দিয়েছে সেকেন্ড ইয়ারে, আল্লাহ জানে। ফাংশন পড়ানো উচিত কোন ক্লাসে জানোস? আমার মতে ক্লাস সিক্সে না হলে 7-এ, অ্যাটলিস্ট 7 বা 8-এ পড়ানো উচিত খুব ভালো করে ফাংশন, হোয়াট ইজ এ ফাংশন। আচ্ছা এবার আসো, কোন ক্লাসে? 8-এ। ও নাইস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পথ নির্ভরক, হ্যাঁ এইটাকে বলা হচ্ছে প্যাথ ফাংশন। আশা করি বুঝেছো, পথের উপর নির্ভর করে না, নট প্যাথ ফাংশন বাট স্টেট ফাংশন, ঠিক আছে? ওকে, সো হয়ে গেল হেসের সূত্র। এতই সিলি জিনিস, এতই সহজ জিনিস। এবার আসো বন্ধু, আমাদের ভালো করে পড়তে হবে হচ্ছে গঠন তাপ কাকে বলে, কারণ দুইটা বিশেষ সংজ্ঞা, গঠন তাপ আর দহন তাপের সংজ্ঞা যদি তুমি না শেখো, তাহলে সত্যি কথা বলতে তুমি কোনো অঙ্কই পারবা না, একটা সিঙ্গেল অঙ্কও পারবা না, ঠিক আছে? ΔH-এর কনসেপ্ট ঠিক মতো না বুঝলে অঙ্ক করা যায়, এই ভাই জানি এমনি করে, কিন্তু গঠন তাপ দহন তাপ না শিখলে পারা যাবে না। সো ইংরেজি কি, সংগঠন তাপও বলা হয় এটাকে, সংক্ষেপে বলি গঠন তাপ। এটার ইংরেজি নামটা হচ্ছে হিট অফ ফরমেশন, ঠিক আছে? তাহলে এটাকে কি দিয়ে প্রকাশ করবো বলুন তো? ΔH কোনটা, এফ,
এফটাকে আমরা ছোট করে দিব সাবস্ক্রিপ্ট আকারে, নিচে থাকবে, ছোট করে থাকবে আর কি, ঠিক আছে? আমার বড় হয়ে গেছে বেশি, এটা ছোট করে দিলাম। দ্যাটস হোয়াট ই সিম্বলাইজ উইথ। ওকে, এবার আসো বন্ধু, কি বলছে? সহজ কথা বোঝো, ওই লেখা টেখা পড়ার দরকার নেই, এগুলো বইয়ের বুকিশ ল্যাঙ্গুয়েজ আমার বিশ্রী লাগে, বাট দিতে হয়, তাই ফর্মালিটি আমরা দিয়েছি। যে তোকে সিলাইটের মধ্যে তো ভাগা থাকে, কি করস? এই যে লিখে দিছি, মনোযোগ দিয়ে শোনো। কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায়, এইসব কমন কথাবার্তা আছে, কোনো একটা পদার্থের 1 মোলকে গঠিত করতে হবে। গঠিত করা মানে কি? উৎপন্ন করা, তৈরি করা। কোনো একটা পদার্থের 1 মোলকে তৈরি করতে হবে তার উপাদান মৌলসমূহ থেকে, তখন যে তুমি ডেলেইজটা পাবা ওইটাকে বলে ওই পদার্থের গঠন তাপ। কেউ কিছু বোঝা নাই? বুঝিস? যে কোনো পদার্থের 1 মোল তোমার বানাইতে হবে, জন্ম দিতে হবে, উৎপন্ন করতে হবে। কোত্থেকে? তার উপাদানের যে গঠনগত মৌলিক জিনিস আছে, মৌলিক পদার্থ থেকে তৈরি করতে হবে। যেমন আমি উদাহরণ দেখাই, ধরো আমাকে একটু বলো তো, কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপের বিক্রিয়াটা কি হবে? কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপের বিক্রিয়া, হ্যাঁ, কিন্তু আমরা এইভাবে বলবো না। আমরা কিভাবে বলবো জানো? আমরা প্রথমে আগে উৎপাদটাকে ফিক্স করে ফেলবো, যে আমার উৎপন্ন হওয়ার কথাই বস্তুটা। আমার কথা মনে হয় বোঝা নাই। সবসময় আমি আগে ডান পাশে লিখে নিব যে আমার এই বস্তুটা উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের 1 মোল আগে ডান পাশে লিখে নিবা। তোমার ক্ষেত্রে চিন্তা করাটা সহজ হবে, যে ভাই আমার কি কি থাকা লাগবে, আমার তাহলে কার্বন লাগবে, আসেন কার্বন লিখে ফেললাম, প্লাস আমার অক্সিজেন লাগবে, তাহলে এই যে O2 লিখে ফেললাম, দ্যাটস ইট। এতই সহজ, বোঝো না এই ব্যাপারটা বন্ধু? আচ্ছা, এখন একটা ব্যাপার শোনো, তোমার বিক্রিয়াটা সমতা এমনভাবে করতে হবে যেন প্রোডাক্টে অলওয়েজ 1 মোল থাকে। এই জন্য আমি এখানে 1 ডট লিখে রাখি। তোমরা ফাউন্ডেশন ক্লাস কোর্সে আমি বলছি এইখানে মানে 1 লেখার অভ্যাসটা খুব জরুরি আর কি, কারণ এই বিক্রিয়ার যে ডেলএইচ পাবো আমরা, এই যে ডেলএইচটা পাইলাম, ধরো ডেলএইচ এর মান কিছু একটা পাইছি, কথার কথা -x কিলোজুল পাইছি, পাইতেই পারি, কোনো সমস্যা নাই। এই -xটাকে আমরা কি বলবো জানো? এইটাকে আমরা বলবো হইতেছে, এটাকে কি বলবো বলো? -xটা কি? এইটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কি তাপ বলেন তো? গঠন তাপ। আমার মতো করে খাতায় লিখে রাখো এইভাবে আরো দিয়ে, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ -x কিলোজুল। ওকে, আরো ভালো হয় যদি -xটাকে মার্ক না করে তুমি এই যে এটাকে মার্ক করো। সো এই জন্য মাঝে মধ্যে দেখবা যে ডেলএইচ এর মানটা এই পাশে অনেক সময় কিলোজুল পার মোল আকারে রাখে, যে ওই বস্তুর 1 মোলের জন্য এই জিনিসটা হয়। সো কিলোজুল লেখাটাও জায়েজ, কিলোজুল পার মোল লেখাটাও জায়েজ, দুইটাই জায়েজ আছে। মানে পার্থক্যটা হবে হচ্ছে তুমি কিসের কথা বলতেছো তার উপরে ডিপেন্ড করে। বুঝাচ্ছ আমার কথা? আরো বুঝবা পরে, এখনই দরকার নেই। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে একটু রংটা পরিবর্তন করে দেই, ভালো লাগবে দেখতে। আল্লাহ, এ কি যেন হইতেছে, এ কা হুয়া। ওকে, হ্যাঁ, এটা বেসিক্যালি ওই বিক্রিয়া তাপ বলার মানেই হচ্ছে বোঝা আছে। আচ্ছা, এবার আমাকে একটু বলো, ধরো তোমাকে আমি বলছি H2O পানির গঠন তাপ লিখতে, তাহলে কি করবো বলো? ডান পাশে আগে কি লিখবো আমরা? ডান পাশে আগে লিখে নিবা 1.H2O, যার গঠন তাপ বাইর করতে বলবে তাকে আগে লিখে ফেলবা যে ভাই এই বস্তুটার গঠন তাপ বাইর করতে বলছে। আচ্ছা, বামে কি লিখবো তাহলে আমরা? কার কার বিক্রিয়া লিখবো? হাইড্রোজেনের সাথে কার বিক্রিয়া? অক্সিজেনের বিক্রিয়া। এবং সমতাটা এমন ভাবে করবো যেন এখানে 1 থাকে, তাহলে এখানে কি দেওয়া লাগবে? অবশ্যই হাফ। তোমরা কি বোঝেছো বন্ধু? বললাম। তাহলে এই বিক্রিয়ার যে ডেলএইচ পাবো, এটাকে আমরা কার গঠন তাপ বলবো? পানির গঠন তাপ। বুঝেছো? আচ্ছা, ধরো এটার মান x পাও নাই, এটার মান তুমি পাইছো হচ্ছে y কিলোজুল পার মোল, মানে y কিলোজুল পাইছো, তাহলে এই দ্যাটস ইট, সহজ। এ বাবা, পারবি তো? যারা খাতায় লিখতেছো সবারই লেখা উচিত, যারা খাতায় লিখতেছো তারা অবশ্যই এগুলো ফাঁকা ফাঁকা করে লিখবো। আমার এর মধ্যে আরো জিনিসপত্র লেখার বাকি আছে, ঠিক আছে? পরে লিখবো আর কি, মানে পরে বলবো। আচ্ছা, একটা বিক্রিয়া একটু কপি করে নিয়ে যাই, আমার কাজে লাগবে। এখানে অনেকগুলো এখন এক্সাম্পল দেখতে হবে, উদাহরণ দেখতে হবে। ওকে, আমাকে একটু বলেন H2S এর গঠন তাপ লিখবো, তাহলে কিভাবে লিখবো? হাইড্রোজেন সালফাইড H2S, যার গঠন তাপ বাইর করতে বলবো তাকে আগে ডানে লিখে ফেলবো, বাম পাশে কি লিখবো আমরা বলো? H2+S। এখন হাফ S নাকি শুধু S? তো ধরো এটার গঠন তাপের মান আমরা পাইছি হচ্ছে Z। সো এই জেডটাকে আমরা বলবো ওর গঠন তাপ। সবার কাছে পরিষ্কার তো নাকি? ভাইয়া এর তো 8 আকারে থাকে না, মানে মুকুট আকৃতি, তবে আমি হাফ 1/8 লিখতে হবে না? ওইটা সালফারের একটা বিশেষ
রূপ ভেদে থাকে, সবসময় থাকে না। বরং সালফার আমরা যে অবস্থায় প্রকৃতিতে পাই অধিকাংশ ক্ষেত্রে, সেই জিনিসটা হচ্ছে সালফারের মনো অ্যাটমিক ফর্মটা। যেমন অক্সিজেন প্রকৃতিতে O2 ফর্মেও থাকে, O3 ফর্মেও থাকে, বাট তুমি কোনটা বেশি পাও, O2 নাকি O3? তাহলে তুমি O2ই লিখবা, কিছু বোঝো নাই। শ্বেতাবকে আমি প্রকৃতিতে হা করা অবস্থায় পাই, যখন এর ছবি তুলতে যাই দেখবে হা, মানে ও কিছু একটা কইতেছিল। এই শ্বেতাব, এই সরি ইমন, তোর ইদানিং কথাবার্তা কমে গেছে কেন? ও আচ্ছা আচ্ছা, ইরফানের ভয়ে। তাহলে ফেজ 2 ছিল হচ্ছে ইমনের স্বর্গরাজ্য। হ্যাঁ, ইরফান আসছে, এখন ইমন চুপ হয়ে গেছে, এই সাবধান। আচ্ছা, এই কনসেপ্টটা আমাদের তড়িৎ রসায়ন পড়ার সময় খুব কাজে লাগবে, যে একজনের প্রভাবে যে আরেকজন চুপ হয়ে যায়। আচ্ছা, এবার ধরো তোমার কাছে বলছি আমি সালফিউরিক অ্যাসিডের গঠন তাপ বের করতে, তাহলে শ্বেতাব কথা বলবা না, আমাকে বলো কে কিভাবে লিখবা, তাড়াতাড়ি বলো। ঐশী বলো। বাবা, ঐশী মরে গেছে। আগে তুই কি বাম পাশে লিখবি? না আমি বলি ডান পাশে। আগে ডান পাশে হচ্ছে 1 আচ্ছা, বাম পাশে কি লিখবো? হাইড্রোজেন প্লাস হচ্ছে কি সালফেট আয়ন, তাই তো? কি বললা জানি? হাইড্রোজেন প্লাস হচ্ছে SO3 প্লাস হচ্ছে পানি। আচ্ছা সাবাস, এই তো। তাহলে আমরা লিখবো হাইড্রোজেন প্লাস SO3 প্লাস পানি, তাই তো? উপাদান মূল্য। ওকে, এই তোরে কথা বলতে নিষেধ করছি, খুব মনোযোগ দিয়ে শোনো। এটা কোনো বিক্রিয়া না, এটা কোনো আগডুম বাগডুম হইতেছে পুরাই। H2 plus SO3 ইমন হইলে না একটা কথা ছিল, পানি আর সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়া করে মূলত সালফিউরিক অ্যাসিড তৈরি করে। আপনাদের কি মনে আছে এই বিক্রিয়াটা? ছোটবেলার জিনিস। ওকে সাবাস, নীরব যেহেতু সাক্ষ্য দিয়েছে আর কোনো কথা হবে না, তাহলে এইটাই হচ্ছে আমরা বলবো। আমি ভাবতেছিলাম এইটাই, আমি বললাম না। তুমি তো একটা আলট্রা জিনিয়াস, তুমি কিন্তু যেন তেন জিনিয়াস না বাবা, তুমি একটা আলট্রা জিনিয়াস, বুঝছো? দেখো এখন তুমি বোঝো কার লগে পাঙ্গা নিছো, তুমি ইমনের লগে পাঙ্গা নিছো, বুঝছো? আচ্ছা, সবাই এটা লিখছো? তাহলে এটা হচ্ছে আমরা কি বলবো, সালফিউরিক অ্যাসিডের গঠন তাপ। ওকে, আচ্ছা, এখন এই যে গঠন তাপটা আমরা লিখলাম, এই জিনিসটাকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইভাবে আমরা কেটে দিব, স্পষ্ট করে কেটে দিব, যেটা ভুল। হ্যাঁ মানে কেমনে? হ্যাঁ কি হলো? আল্লাহ আব্বা দেখো ভাই লেগায় কাটে দিচ্ছে ভাই। খুব মনোযোগ দিয়ে শোনো, যে কোনো পদার্থের এক মোল গঠিত হওয়ার কথা, কিন্তু তার উপাদান মৌলসমূহ থেকে। নতুন মৌল আবিষ্কার হয়েছে পানি আর সালফার ট্রাইঅক্সাইড, নাকি? এটাই তো। তাহলে কি হবে বলেন তো, এই বিক্রিয়াটা কিভাবে লেখা লাগবে? ডান পাশে আমাদের এক মোল সালফিউরিক অ্যাসিড থাকবে, ঠিক আছে, কিন্তু বাম পাশে কি থাকবে বলেন? এর উপাদানের মৌলগুলা কে কে? তাড়াতাড়ি বলো, দেখে দেখে বলো। H2 আলাদা আলাদা করে S আর 2O2 লেখা লাগবে হচ্ছে এইটা। তোমরা মনে হয় আমার কথা বোঝো নাই। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, দ্যাটস দ্য বিউটিফুল কোয়েশ্চেন, যে এইটা কি আদৌ হয়, এই বিক্রিয়া কি হয়? দ্য আনসার ইজ ইউ আর নট সাপোজ টু থিঙ্ক লাইক দ্যাট। তুই আমাকে একটা কথা বল, সংজ্ঞায় তোকে কি বলা হয়েছিল ভাই? প্রতি মোল উৎপন্ন করবি তার উপাদান মৌলসমূহ থেকে, সেই সময় যে ডেলেইজটা পাওয়া যাবে তাকেই বলে ওই বিক্রিয়ার কি, ওই বিক্রিয়া ওই পদার্থের গঠন তাপ, তাই তো? সংজ্ঞাটা তো এরকম। আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বল, একটা রকেটের বেগ তুই বাইর করতেছিস, কোন একটা সময় সে সমবেগে যাচ্ছে, ধরে নেওয়া গেল। সো সমবেগে তুমি যখন বেগ বাইর করছো, যে প্রতি সেকেন্ডে তার বেগ হচ্ছে, ধরে নাও কথার কথা 300 বেশি চলে যেতেছে, ধরো যে 100 মিটার পার সেকেন্ড। এখন তুমি আমাকে একটু বলো, তোমাকে এই জিনিসটা যদি আমি বাস্তবে করে দেখাইতে বলি, এই করে দেখাতো, 1 সেকেন্ডের জন্য রকেটটা চালাই দেখা, তুমি পারবা 1 সেকেন্ডের জন্য চালাইতে? ও চললে তো একবারে টানা ঘন্টাখানিক চলবে, তার নিচে তো তুমি ইঞ্জিন স্টার্ট করে তো অফ দিলে তো হবে না, তো তোরা বুঝিস না আমার কথা। বুঝতে পারছি। ঘটনা হচ্ছে, একটা বস্তুর তোমাকে আমি বললাম ঘনত্ব বের করে দাও, কথার কথা আমার কাছে এখন একটা কম্পাস আছে, এই যে দিক নির্দেশী কম্পাস। এই কম্পাসটার তোমাকে ধরো, এটা একটা সলিড, একটা চাকতি, একটা মেটাল, একটা চাকতি, এই জিনিসের তোমাকে বলছি ঘনত্ব বাইর করে দিতে, তাহলে তুমি কি করবা? এটার ভর বাইর করবা। সো ভরকে এম দিয়ে প্রকাশ করলা, এমকে ভাগ করে দিবা কি এই বস্তুটার আয়তন দিয়ে, রাইট? এটাই তো সিস্টেম। এখন ঘনত্বের সংজ্ঞাটা কি? প্রতি একক আয়তনের যে ভর তাকে বলে ঘনত্ব। এখন বস্তুটা তো একক আয়তনের না, বস্তুটার হয়তো বা আয়তন 5 একক, তাতে আমার কি আসে যায়? আমি তো প্রতি এককের জন্য হিসাব করতেই পারি,
কেউ বোঝে না। জি ভাইয়া। জি বুঝতে পারছি। দ্যাটস দ্য ফ্যাক্ট। ডেফিনেশন ফলো করতে হবে। এই বিক্রিয়া সম্ভব কি অসম্ভব আমরা পরে দেখব। যেমন ধরো আমি তোমাদেরকে একটু আগে বলতেছিলাম ক্লাসের শুরুতে যে আমি একটা বিশেষ জিনিস লিখতে ভুলে গেছি, সেই জিনিসটা কি মনে পড়ে তোমাদের? হেসের সূত্রের প্রয়োগ। এই প্রয়োগের মধ্যে একটা বিশেষ প্রয়োগ আমি লাস্টে বলতেছি, আর একটু পরে মনে করে দিও। দহনতাপের মধ্যে ঢুকে গেছি, উচিত হয় নাই, ভুলে গেছি আমি স্লাইডে ঢুকাইতে, সরি। সো ঘটনা হচ্ছে যে হেসের সূত্রের একটা বিশেষ প্রয়োগ হচ্ছে যে কোনো আপাত অবাস্তব বিক্রিয়ার এনথালপির পরিবর্তন বাইর করা যায় হেসের ফর্মুলা ইউজ করে। আপাত অবাস্তব মানে বুঝছো? মানে দেখো এইটা অ্যাপারেন্টলি দ্যাট সিমস লাইক দ্যাট ইজ অ্যান ইম্পসিবল রিয়াকশন। কেমনে করবো ভাই? হাইড্রোজেন সালফার আর অক্সিজেন আপনি কি মিশায় ওই ঝালমুড়ি মাখানোর মতো ঝাঁকানাকা দিলে কি সালফিউরিক অ্যাসিড তৈরি হয়? দ্য আনসার ইজ নো, বাট ইউ ক্যান ফাইন্ড দ্য del H. If someday that reaction is possible, what will be the enthalpy change? You can find it out right now. কোনো দিন যদি সম্ভব হয় তুমি আজকে বের করে ফেলতে পারবা। আমার কথা মনে হয় বুঝো নাই। ওটা হচ্ছে হেসের সূত্রের একটা আলটিমেট প্রয়োগ। সো যাই হোক, ওটা কিভাবে করে আমরা অঙ্ক করতে গেলে দেখবো না, প্রতিটা অঙ্কতেই একই কাহিনী আর কি, যে অবাস্তব সব বিক্রিয়া, বাট তুমি del H বের করতে পারবা। সো যাই হোক, ডেফিনেশন ফলো করলে এই বিক্রিয়ার যে del H তাকে বলা উচিত যে তোমার কি বলে সালফিউরিক অ্যাসিডের গঠন তাপ। উপরে যে বিক্রিয়াটা লেখা হয়েছে ওইটাকে গঠন তাপ বলার কোনো ভিত্তি নাই, কোনো যুক্তি নাই। আমার কথা কি আপনারা বুঝেছেন? জি এখন বুঝতে পারছি। ক্লিয়ার। বুঝতে পারছি। খেয়াল করে দেখো কেন সংজ্ঞাটা এইভাবে বানানো হয়েছে। এইটা না বানায় আমি যদি বলতাম তোমাকে যে সালফিউরিক অ্যাসিডের গঠন তাপ দেখাও, আমি আরও কয়েকটা পদ্ধতি জানি যেভাবে তুমি সালফিউরিক অ্যাসিড বানাইতে পারবা। আমি জানি, ভালো করেই জানি, মানে মাল্টিপল প্রসেসেস যেভাবে সালফিউরিক অ্যাসিড বানানো যাবে। এখন তোরা ভেবে দেখ, ইমনের একটা পদ্ধতি, শেতাবের একটা পদ্ধতি, ইরফানের একটা পদ্ধতি, ঐশিরার একটা পদ্ধতি, তিহারার একটা পদ্ধতি। ও বাবা, del H তো এক একজনের এক একটা আসছে, সবাই আমার কাছে জমা দিয়েছে। আমার নাম হচ্ছে IUPAC, আমার কপালের উপর লেখা IUPAC। এখন আমি তো পাগল হয়ে যাইতেছি যে কোনটার বিক্রিয়ার del H কে আমি আসলে ঘোষণা দিব কালকে সেমিনারে যে এইটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গঠন তাপ। কেউ বোঝে না? বুঝছি। বুঝছিস কি রে বাবা আমার কথা? সো স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, স্ট্যান্ডার্ড একটা ডেফিনেশনে সেট করার জন্য, ফিট করার জন্য আমাদের ওই কথাগুলো বলতে হয়েছে। এবং এই অবাস্তব বিক্রিয়ারও del H বের করে ফেলা যাবে, টেনশনের কিছু নাই, ঠিক আছে? যেমন ধরো পানির গঠন তাপ তোমাকে যখন বলছিলাম, এই যে তুমি এভাবে পানি বানাইছো, পানি তো আরো কতভাবে বানানো যায়। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া তো পানি তৈরি হয়, তাহলে তুমি অ্যাসিড ক্ষারের বিক্রিয়া পানি তৈরি করে কি বলবা এই বিক্রিয়া del H কে বলে পানির গঠন তাপ? তা তো বলা যাবে না, পানি তো অনেকভাবে গঠিত হইতে পারে। আমার কথা কি বুঝতে পারছিস তো? সো গঠন তাপের স্ট্যান্ডার্ড ডেফিনেশনটা হচ্ছে যে কোনো পদার্থকে গঠিত করতে হবে, বানাইতে হবে, জন্ম দিতে হবে তার উপাদানের মৌলসমূহ থেকে। তখন যে del H টা আমরা পাবো ওইটাকে বলে ওই পদার্থের গঠন তাপ। বুঝছ না? বুঝছি। ধন্যবাদ। এই যে ইন্ডিভিজুয়াল মৌল এভাবে বলতে পারি না? ইন্ডিভিজুয়াল মৌল, ডিভিজুয়াল হওয়া যাবে না, ইন্ডিভিজুয়াল বলো, সমস্যা নেই, মানে কনসেপ্ট ঠিক থাকলে হয়েছে। দেখো এই যে এক মোল কোনো পদার্থকে তার উপাদান মৌলসমূহ থেকে তৈরি করতে হবে, তাহলে এখানে সবচেয়ে প্যাচের জায়গা যেটা তোমরা অলওয়েজ ঝামেলা করবে সেটা হচ্ছে তার উপাদান মৌলসমূহ থেকে তৈরি করতে হবে। যে এনথালপির পরিবর্তন হয় তাকে ওই পদার্থের গঠন তাপ বা সংগঠন তাপ বলে। বুঝেছো? আর প্রমাণ সংগঠন তাপ কাকে বলে? যদি প্রমাণ অবস্থায় করা হয়। প্রমাণ অবস্থা মানে কি আপনাদেরকে বলছিলাম গত ক্লাসে, তাপ রসায়নের প্রমাণ অবস্থা বলতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বোঝায়? 25 ডিগ্রি সেলসিয়াস। সো এটা যদি খেয়াল করি আমরা, তাহলে এই বিক্রিয়াগুলো del H এর প্রত্যেকটার মাথায় আমরা একটা করে গোল্লা বসায় দিতে পারবো। এরকম লেখে del H নট, এই মাথার উপরে গোল্লা দেওয়ার মানে এই যে গোল্লা দেওয়ার মানেই হচ্ছে এটা স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন, অর্থাৎ প্রমাণ গঠন তাপ। যদি গোল্লাগুলো না দেওয়া হয় তার মানে হচ্ছে ওটা অন্য কোনো তাপমাত্রা চাপে করছে। বুঝিয়াছো? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চলে এবার কাজ করতে যাই। তাহলে সালফিউরিক অ্যাসিডের গঠন তাপ বের করলাম। তোমরা এবার এখানে আর জায়গা নাই, আমি আর করতেছি না, আর একটার করো দেখি বন্ধু। ইথানল, ইথানলের গঠন এনথালপি বের করতে চাই, তাহলে আমাকে বলতে হবে বিক্রিয়াটা কি হবে। বলো, প্রথমে আমরা ডান পাশে কি লিখে নিব? 1 মোল ইথানল। সো ইথানলের সংকেত কি তোমরা জানো? তোমাদের নানারা খায়। বলো কি হবে সংকেত? C2H5OH। বাম পাশে কি থাকবে বলো? 2C প্লাস এই যে বলার সিস্টেম কিন্তু এটা 2C চোখে দেখতে পাইতেছে কার্বন দুইটা, প্লাস কি হবে বলো? 5/2H2 তাই বলদ কোথাকার, কানা কানা ছাগল, এই গর্দব। হাইড্রোজেন কয়টা এখানে? 6টা। 6টা। 6টার জন্য তো 3H2 লাগবে, অর্ধেক দেখে কথা বলে। বুঝছ নাই কিছু আমার কথা? জি বুঝতে পারছি। ছাগলের নাতি। বল প্লাস কি লিখবো আমরা? হাফ ফটো। এই বিক্রিয়ার যে del H হবে, ধরে নিলাম এটা তোমার
আগে তো পি দিছিলাম, তাহলে এবার কিউ দেই। কিউ কিলোজুল, এটাকে আমরা বলবো হচ্ছে ইথানলের গঠন এনথালপি। বুঝেছেন সবাই নাকি? জি বুঝতে পারছি। লাস্ট একটা দেখাও আমাকে। ধরো তোমাকে বলা হইল বেনজিনের গঠন এনথালপি, তাহলে বলো বিক্রিয়াটা কি লিখবো? বেনজিন, বামে কি থাকবে? 6টা কার্বন যোগ হচ্ছে কি 3H2। বুঝিছো সবাই? এই তো সহজ। এটা না বুঝলে ভাই মাঠে ঘাটে চলে যাওয়া লাগবে, খেতে খামারে কাজ করা লাগবে। ওইটা যদিও অমর্যাদাকর কিছু না, কিন্তু আমরা তো ওই চোখেই দেখি। -R কিলোজুল, এই দ্যাটস ইট, সহজ গঠন তাপ। এখন তোমাদেরকে ওই কথাটা একটু বলে আসি আমি অন্যদিকে যাওয়ার আগে। সংগঠন তাপের আর উদাহরণ দেখাবো না, লাগবে না, আচ্ছা থাকুক, ওইটা ফাঁকা থাকুক। আমরা এখন একটু শিখে আসবো হেসের তাপ সমষ্টিকরণ সূত্রের। এই সেটাও আমাকে একটু বলিস তো, এটা একটু আমি এই স্লাইডে অ্যাড করে ফেলবো, আমি ভুলে যাই অলওয়েজ এই জিনিসটা যখনই ক্লাস নিতে যাই। ইভেন এই যে তোদেরকে অফলাইনের মধ্যে জেলে ক্লাস নিতে আমি ভুলে গেছি, কিন্তু আমি কিন্তু এটা বলি নাই। আচ্ছা, প্রয়োগ, ইউজেস বা সিগনিফিক্যান্স যেটাই বলো আর কি। জিনিসটা কি, 1 নাম্বারটা হইতেছে বলা যায় কি বলছিলাম বলেন তো? আপাত অবাস্তব বিক্রিয়ার কি বের করা যায় বন্ধু? ডেল এইচ নির্ণয় করা যায়। সো ঘটনা হচ্ছে যে এখন আপাত অবাস্তবকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাপারেন্টলি ইম্পসিবল রিয়াকশন। সো যেসব বিক্রিয়া তোমার দেখে মনে হবে যেটা হওয়া সম্ভব না, বাস্তবে করে দেখবা যেটা হয় না, ওই বিক্রিয়ারও ডেল এইচ বের করে ফেলা যায়। আমরা এক্সাম্পল দেখলেই তখন বুঝবো আর কি, অঙ্ক করলে বুঝতে পারবো, এগুলা সমস্যা নেই। আপাতত জাস্ট লিখে রাখি। পরের কথা হচ্ছে একটা বিশেষ ধরনের বিক্রিয়া আছে, নাম হচ্ছে স্লথ গতির বিক্রিয়া। রাসায়নিক গতিবিদ্যার একটু গ্রাউন্ড প্রিপেয়ার করি। আমাকে একটু বলো তো, কিছু বিক্রিয়া তোমরা বাস্তব জীবনে দেখো না প্রচন্ড ফাস্ট ঘটে, আবার কিছু বিক্রিয়া দেখবা অত্যন্ত ধীরে ঘটে, আছে না এরকম? হ্যাঁ হ্যাঁ। যেমন ধরো বোমা বিস্ফোরণের যে বিক্রিয়া, বোমা বিস্ফোরিত হইলেও তো একটা বিক্রিয়া হয় ভাই, মানে এটা তো আলটিমেটলি একটা কেমিক্যাল রিয়াকশন। সো ওইটা কিন্তু এক্সট্রিমলি ফাস্ট ঘটতেছে। আবার কিছু বিক্রিয়া আছে ঝিমায় ঝিমায় 2-3 দিন সময় নিয়ে করতেছে, যেমন ধরো লোহায় মরিচা পড়া, তারপরে পাউরুটির উপরে ফাঙ্গাস পড়া। দিস রিয়াকশনস আর এক্সট্রিমলি স্লো রিয়াকশন। সো এই টাইপের যে সেকেন্ড যে এক্সাম্পলটা দিলাম, এই টাইপের বিক্রিয়াগুলোকে বলা হয় স্লথ গতির বিক্রিয়া। তোমরা কি স্লথ চিনো? স্লথ নামে একটা প্রাণী আছে। না ভাইয়া, এর আগে তো শুনি নাই না। SLOTH, স্লথ শব্দটার বাংলাটাকে বাংলায় লিখি স্লথ, উচ্চারণটা স্ল। সো আমি যদি তোমাদেরকে দেখাই যে ইমনের প্রকৃত নানার আসল চেহারাটা কেমন, ওর আসল নানার আসল চেহারাটা হইতেছে এইটা। তোমরা এই প্রাণীটাকে দেখছো? এক্সট্রিমলি আরে কল সিরিয়াসলি? তোদের এলাকা কোথায়? আবার বল। চৌমোহনী? ও আচ্ছা আচ্ছা। তোদের আশেপাশে কি বড় কোনো জঙ্গল টঙ্গল আছে নাকি? নাম কি? কি? আচ্ছা আচ্ছা, সাতছড়ি। ওকে। সো এই যে এইটা হচ্ছে ইমনের নানার, যেদিন আমার সাথে প্রথম দেখা হয়েছিল আমি তাকে এইভাবে দেখছিলাম, এরকম ভুট হয়ে পড়েছিল, আমি পিটায় কি দিয়ে পিটাইছিলাম সেটাও দেখাই তোমাদের। এই যে বিশাল বড় যে বিশাল বড় স্কেলটা দেখতেছো, এটা দিয়ে ট্যাশ ট্যাশ করে বাড়ি দিছিলাম, বুঝছো? ইংলিশের কথা তো হ্যাঁ, এটাতে স্থিতিস্থাপকতা আছে, ইলাস্টিসিটি, ফিজিক্সে পড়বা। হ্যাঁ, যদি ভেঙে যাইতো, যদি আমরা এইটা দিয়ে পিটান দিতাম, দাঁড়াও, এই যে এইটা দিয়ে পিটান দিলে এটা ভেঙে যেত, এটা অনমনীয়। হ্যাঁ, এটাতে ইলাস্টিসিটি নাই আর কি। দেখছো কত বড় বড় লাঠি নিয়ে তোমাকে ফড়াইতে বসি আমি, দেখছো? ভাইয়া, আমি হ্যাঁ কি কি এই প্রাণীগুলো আমি ফলো করি, আমি ফলো করি, দেখি সত্য। হ্যাঁ, তোকে দেখলে তো বোঝা যায়। অলস বলতে কি, এদের গতি খুব ধীর এবং দে আর এক্সট্রিমলি কিউট টু সি অ্যান্ড নন হার্মিং। কতগুলো প্রাণী, মানে ও তোমার ক্ষতি করবে না আর কি। সো খুবই ধীর গতির প্রাণী, এই জন্য এদেরকে বলা হচ্ছে, এদের নাম হচ্ছে স্লথ। এইখান থেকে বাংলায় শব্দটাকে নেওয়া হয়েছে স্লথ। বিজ্ঞানীরা এটাকে বলে স্লথ গতির বিক্রিয়া, যেসব বিক্রিয়া এক্সট্রিমলি স্লো স্পিডে ঘটে। তারপরে ধরো আর একটা উদাহরণ দিই, তোমার ওই যে কার্বন গ্রাফাইট, এইটা 1000 বছর মাটির নিচে
ধামাচাপা পড়ে তাপে সাপে কিসে পরিণত হয়? হীরায় পরিণত হয়, তোমরা জানো। এই ঘটনাটা কি তোমাদের মনে হয় এক্সট্রিমলি ফাস্ট ঘটে? কি পরিমাণে স্লো বুঝতেছো? এই বিক্রিয়াগুলোকে আমরা বলি হচ্ছে শ্লথ গতির বিক্রিয়া। সো কোনো একটা শ্লথ গতির বিক্রিয়া হচ্ছে, ধরো তোমার কাছে একটা লোহা আছে, লোহার কিছু একটা, আমার কাছে দেখে না লোহার কিছু পাইতেছি না। সো লোহার কোনো একটা পাত্রে বা জানালার গ্রিলে মরিচা পড়তেছে। তো এটা তো 3-4 দিন ধরে পড়ে, আজকে পানি পড়ছে, 3-4 দিন ধরে বিক্রি হয়েছে। তো ইমনের নানা ওইখানে যে সে যেহেতু স্লথ, এরকম থার্মোমিটার ধরে দাঁড়ায় আসে। আমি বললাম যে কী করিস? গঠন তাপ মাপতেছি। গঠন তাপ, কথা বলবে না দাদা, হয়ে যাবে। সো ঘটনা হচ্ছে সারাদিন ধরে থার্মোমিটার নিয়ে পড়ে থাকলেও কাজ হবে না। তো কারণ কি জানো? এটার কারণটা খুব মজার, কারণটা হালকা করে একটু শুনে রাখো। ওইখানে যে এনথালপির পরিবর্তন হচ্ছে সেটা এত বেশি ধীরে ঘটে। ও ধরো তাপ উৎপাদী বিক্রিয়া, কথার কথা আর কি। আমি এখানে সবগুলো এক্সাম্পল লিখছি, কিন্তু তাপ উৎপাদী এটা ব্যাপার না, মানে জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য লিখছি। এই যে সব মাইনাস দিয়ে লিখছি, জাস্ট হইলো আর কি, মাইনাস প্লাস যে কোনো রকমই হইতে পারে। সো যে পদার্থটা তৈরি হচ্ছে, ধরো মরিচা তৈরি হচ্ছে, সো মরিচা যে তৈরি হচ্ছে সেটার যে বিক্রিয়া, প্রতি অণু মরিচা তৈরির ফলে কিছু কিছু করে হিটের চেঞ্জ হয় না, অল্প অল্প। ওই হিটের চেঞ্জটা এত স্লো হচ্ছে, ও পরিবেশের তাপমাত্রা বাড়াইতে পারতেছে না। পরিবেশের তাপমাত্রা না বাড়াইতে পারলে থার্মোমিটার তো কোনো রিডিং দিতে পারবে না, কিছু বোঝো নাই। ও যতটুকুই হিট জেনারেট করতেছে ওইটুকুই প্রকৃতিতে ডিসিপেশন বলে ইঞ্জিনিয়ারিং এর ভাষায়। মানে ডিসিপেট মানে বুঝো তো, ছড়ায় যাওয়া। হ্যাঁ, মানে বোঝো নাই, মানে ছড়ায় যাচ্ছে। ওই থার্মোমিটার ক্যাচ করতে পারবে না আর কি, যত সূক্ষ্ম থার্মোমিটারই হোক। সো ওই টাইপের বিক্রিয়াগুলোরও ডেলেজ বাইর করা যায়। এই দুইটা হচ্ছে তোমার হেসের সূত্রের মূল প্রয়োগ। 1 নাম্বার আবারও বলতেছে আপাত অবস্থা বিক্রিয়া ডেলেজ বাইর করা যায়, আর 2 নাম্বার হচ্ছে স্লথ গতির বিক্রিয়া ডেলেজ বাইর করা যায়। বুঝিয়াছো? সো বুঝতে পারতেছো জিনিসটা আসলেই খুবই অস্থির রকমের কাজের একটা জিনিস। এনিওয়ে, এবার আসো, আমরা এতক্ষণ ধরে কি শিখলাম? গঠন তাপ শিখলাম, অনেকগুলা এক্সাম্পলও দেখলাম আমরা এইসব জায়গায়। এইবার আমরা শিখবো হচ্ছে দহন তাপ। এই শেতাব চন্দ্র, দহন তাপের সংজ্ঞা লিখতে ভুলে গেছি। আচ্ছা, তো যাই হোক, যদি ভুলেও যাই তোমরা একটু ভাবো তো দহন তাপের সংজ্ঞা কি হওয়া উচিত। তোমরা নিজেরা ভেবে বের করো, প্রত্যেকটা সংজ্ঞা একই রকমের। গঠন তাপে কি ছিল আমি একটু আবারও মনে করে দিই। কোনো পদার্থের এক মোলকে গঠিত করতে হবে, তৈরি করতে হবে তার উপাদান মৌলসমূহ থেকে। তখন যে এনথালপির পরিবর্তন পাবো তাকে আমরা বলবো ওই পদার্থের গঠন তাপ। এখন তোমরা একটু আমাকে ভেবে বলো তো দহন তাপের সংজ্ঞা তাহলে কি হওয়া উচিত? পদার্থের এক মোলকে দহন করতে যে ডিলাইজ দরকার হয় সেটাকে আমরা মানে ডিলেজ পাওয়া যায় আর কি, দরকার হয় বলা যাবে না, যে পরিমাণ ডিলেজ পাওয়া যায়। আচ্ছা, এখন এই জিনিসটাকে ফর্মালি বললে একটু এরকম দাঁড়ায় মোটামুটি আর কি। আমি বইয়ের মতো করে লিখতেছি না, আমার মতো করে লিখতেছি। নির্দিষ্ট তাপমাত্রা চাপে আছে কোনো পদার্থের 1 মোলকে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে দহন করলে যে ডেলেজ পাওয়া যায়, সোজা কথা লিখে দিলাম। বুঝছিস কি আমার কথা? তাকে ওই পদার্থের কি বলবো? দহন তাপ বলবো। আচ্ছা, এখন একটা মজার জিনিস শোনো, সেটা হচ্ছে তোমাদেরকে গত ক্লাসে দেখানো হয়েছিল অনেক ধরনের বিক্রিয়া তাপ হয়। জারণ তাপ, বিজারণ তাপ, দহন তাপ, প্রশমন তাপ, মনে আছে? গঠন তাপ। হ্যাঁ, তো এই যতগুলো তাপ হয় তাদের মধ্যে দহন তাপের ব্যাপারটা খুবই স্পেশাল অ্যান্ড এক্সক্লুসিভ একটা ব্যাপার, এবং এটা নিয়ে কিছু টানাপোড়েন বিতর্ক আছে। এখন ওই বিতর্কের দিকে যাচ্ছি না, জাস্ট মূল আইডিয়াটা হচ্ছে এটা। আর একটা ব্যাপার জেনে রাখো, বিজ্ঞানী ল্যাভয়েসির ইস্টাবলিশড ওই যে কনসেপ্টটা, যে দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়াকেই কিন্তু টেকনিক্যালি আমরা বলবো হচ্ছে দহন বিক্রিয়া। জাস্ট লাইক চিন্তা করো, ফিজিক্সে ক্লাস 9-এ ওঠার আগ পর্যন্ত তোমার কাছে মনে হয় ভর আর ওজন ব্যাপারটা একই ছিল, রাইট? কিন্তু পরে উঠে পার্থক্য সৃষ্টি হয়েছে যে ভাই দুইটা জিনিস তো একই না, আলাদা। সো একইভাবে দহন মানে ছোটবেলা থেকে তুমি যেটা মনে করো যে ম্যাশ মারি ফুরাই দে, ওইটা ভুলে যাওয়া লাগবে। দহন মানেই হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। দেয়ার মাইট নট বি এনি কাইন্ড অফ ফায়ার অর হিট ইনভলভড। কেউ বোঝো নাই? ওইখানে মানে আক্ষরিক অর্থে পোড়াপুরি নাও হইতে পারে, ওইখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া হইলে আমরা বলবো দহন হয়েছে। ওকে, সো এখন চলো তাহলে উদাহরণ দেখি আমরা একটু। প্রথমে কিসের উদাহরণ দেখা যায়? আমরা একটা দহন বিক্রিয়ার উদাহরণ দেখব। হ্যাঁ, আচ্ছা বলো, তোমাকে বলা হইলে হচ্ছে ধরো হাইড্রোজেনের দহন বিক্রিয়া, তাহলে তুমি কি বিক্রিয়া লিখবে বলো?
হাইড্রোজেন প্লাস ওয়ান। 1H2 যার দহন তাপ বাইর করতে বলছে তার 1 মোল নেওয়া উচিত, তাহলে 1H2। এই 1টা লেখার কারণটা হচ্ছে, আমি আবারও বলতেছি, তোমার যেন মাথায় থাকে যে সমতায় তুমি যেখানেই যা করো না কেন ওইখানে যেন 1 অবশ্যই থাকে। আমার কথা কি বুঝেছো? আর যে কোনো জায়গায় যে কোনো নাম্বার দাও, বাট ওইখানে যেন 1 থাকে। সো 1 মোল হাইড্রোজেনকে পোড়াবো আমরা, পোড়াবো বলতে অক্সিজেনের সাথে বিক্রিয়া দিব, দেওয়ার ফলে প্রোডাক্টে কি তৈরি হবে বলুন তো আমাকে একটু? H2O না? এই জিনিসটাকে আমরা, এই বিক্রিয়াটা যে ডেল H পাবো তাকে আমরা বলবো হচ্ছে, ধরো এটা -XC থাকুক সমস্যা নেই, এটাকে আমরা কি তাপ বলবো বলেন তো? হাইড্রোজেনের দহন তাপ। এটা কিন্তু গঠন তাপ হবে, তবে এই গঠন তাপটা কিন্তু পানির না, এটা একটু বুঝতে হবে। এই গঠন তাপটা কার বলো তো? এর দহন তাপ হবে। ও সরি, আবারও গঠন লিখে ফেলাইছি নাকি, যাই হোক, এটা হবে হচ্ছে দহন। আমাকে একটু বলো এটা কার দহন তাপ? হাইড্রোজেনের। হাইড্রোজেনের দহন তাপ। এটা কেমন তীর চিহ্ন হয়েছে? আচ্ছা হয়েছে, খুব সুন্দর একটা তীর চিহ্ন হয়েছে, বুঝেছো? হাইড্রোজেনের দহন তাপ হবে। ওকে, এখন তাহলে আমাকে একটু করে দেখাও তো সালফারের দহন তাপের বিক্রিয়াটা কি হবে? সালফারের দহন তাপ লিখে দেখাও। আচ্ছা, তাহলে তোমার কাছে সালফার নেওয়া লাগবে, কত মোল নেওয়া লাগবে? 1 মোল সালফার প্লাস হচ্ছে O2। এই বিক্রিয়ার প্রোডাক্টে কি আসবে বলেন? SO2 না কি SO3, কোনটা? উইচ ওয়ান? সালফার ডাইঅক্সাইড। আচ্ছা দেখো, সালফার ডাইঅক্সাইডও তুমি লিখতে পারো, সালফার ট্রাইঅক্সাইডও লিখতে পারো, খুব মনোযোগ দিয়ে শোনো। এখন সংজ্ঞায় একটা কথা বলছিল, সম্পূর্ণ দহন হওয়া লাগবে পর্যাপ্ত অক্সিজেনে। পর্যাপ্ত অক্সিজেন মানে অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন, মানে ইউল নট শো এনি কাইন্ড অফ স্যাসফামি ওয়াইল অ্যাডিং অক্সিজেন। তোমার যা লাগবে তুমি যা নিতে পারো সর্বোচ্চ পরিমাণে নাও। আমার কথা কি বুঝেছো? সো সর্বোচ্চ পরিমাণে যখন আমরা অক্সিজেন নেই তখন আসলে সালফার ডাইঅক্সাইড হওয়ার কথা না, তৈরি হওয়ার কথা কি বলেন তো? সালফার ট্রাইঅক্সাইড। ওকে, সো তবে অনেকেই সালফার ডাইঅক্সাইড লিখে থাকেন, এগুলো সবই ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে, এগুলো আসলে মানে মারামারি করার কিছু নাই। সো এই বিক্রিয়ার যে ডেলেইচ হবে, কিছু একটা হবে, এটাকে আমরা কার দহন তাপ বলবো? সালফার ডাইঅক্সাইডের দহন তাপ নাকি? পোড়ানো হইলো কি সালফার ডাইঅক্সাইডকে? পোড়ানো হয়েছে কিন্তু সালফারকে। হ্যাঁ, তাহলে এটা ধরো যে তোমার A কিলোজুল পার মোল কিছু একটা হইলো। ও আচ্ছা, সমতা করতে হবে, কারণ সমতা করা ছাড়া এই বিক্রিয়াগুলোর কোনো দাম নাই। তাহলে এখন সমতা করতে গেলে কি লাগবে বুঝতে পারতেছেন? এখানে কত লাগবে আমাদের? 3/2। বুঝেছো? এটা যদি কেউ না বোঝা আমার কাছে আসো, পিঠের উপর একটা কিল দেই, তোমার ফাউন্ডেশনের ক্লাসগুলো আবার করাই, তাহলে বুঝবা যে কেন 3/2 হয়েছে। ওকে, সো এইটা হচ্ছে তোমার গেল দহন তাপের কাহিনী। এবার আমরা একটু পরের পেজে চলে যাই, কারণ আরও জায়গা লাগবে আমাদের। তোমরা এগুলো লিখলে কিন্তু ফাঁকা ফাঁকা করে লিখো, ঠিক আছে? ফাঁকা ফাঁকা করে না লিখলে ঝামেলা ধরবে না। আমি একটু পরের মধ্যে একটা কাহিনী করব, সেই কাহিনী দেখার জন্য সবাই প্রস্তুত হও। এটা ভুল কেন? এটা ভুল কেন? ও আচ্ছা আচ্ছা, না ইমন যেহেতু বলছে, ইমনের কথাকে আমি ফেলতে পারি রে বাবা। কি রে ভাই, কি জানি এটা হইছে, সব ধরতেছে না, এইবার ধরছে। আচ্ছা আমাকে একটু বলো, নাইট্রোজেনের দহন তাপ দেখতে চাই আমি, তাহলে কি বিক্রিয়া লিখবো তাড়াতাড়ি বলেন। নাইট্রোজেনের দহন তাপ, আচ্ছা 1N লিখবো নাকি? 1N নাকি N2 প্লাস হচ্ছে O2 বিক্রিয়া করে নাইট্রোজেনের তো অনেকগুলো অক্সাইড আছে, তোমাদেরকে ফাউন্ডেশনে দেখাইছি, কোনটা হবে? সবচেয়ে ভোটকা যে অক্সাইডটা N2O5, এই বিক্রিয়ার যে ডেলএইচ, এটাকে আমরা বলবো হচ্ছে কি? নাইট্রোজেনের দহন তাপ, ঠিক আছে? আচ্ছা আমাকে একটু এবার বলো যে তোমাকে ধরো দেওয়া হলো ইথানলের দহন তাপ বের করতে, তাহলে সেই বিক্রিয়াটা কি হবে? ইথানলের দহন তাপ বলেন। 1.C2H5OH প্লাস হচ্ছে O2। ওকে, তারপরে প্রোডাক্টে কি পাওয়া যাবে বলো তো? প্রোডাক্টে কি পাওয়া যাবে? কার্বন ডাইঅক্সাইড আর পানি। তোমরা কি জানো যে কোনো জৈব যৌগকে পোড়াইলে মোটামুটি এই জিনিসই পাওয়া যায়? সো এটাই হবে। সো দহন বিক্রিয়া লেখার অভ্যাস করতে হবে। এখন একটা কাজ করা হয়নি, সমতা করা হয়নি, সমতা করে ফেলি। কার্বন আছে 2টা, তাহলে এখানে একটা 2 লাগবে আমার। হাইড্রোজেন আছে এখানে 6টা, তাহলে এখানে আমি 3 দিলেই হয়ে যাচ্ছে। অক্সিজেন আছে ডান পাশে কয়টা? 2 2 4 আর 3 7।
7টা অক্সিজেনের মধ্যে একটা চলে গেছে, এখানে এটা কারো চোখে পড়ে না, এখানে একটা চলে গেছে, তাহলে এখানে কত হবে? 3। বুঝিয়াছো? ধন্যবাদ, সবাই বুঝেছো। ওকে, এখন আমরা চলো আর একটা মজার আইডিয়া শিখবো। দহন তাপের জন্য আর স্লাইড রাখতেছি না, সেই জিনিসটা শিখবো হচ্ছে রেফারেল। সো রেফারেল কাকে বলে? ধরো এইটা হচ্ছে আমাদের ইমন চন্দ্র অনাহারি। হ্যাঁ, এখন ইমনের কি বলে এই ইমন, তোর ছোট ভাই আছে? না ভাই, তোর ছোট বোন আছে? আমি সহজ ছোট। বড় ভাইয়ের নাম কি? ইমরান। কি? ইমরান। ইমরান। ওকে, ইমরান ভাই। ওকে, তোর নানার নাম হইতেছে শ্লথ। আমাকে একটু বল, কেউ একজন ইমনকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে বলল ইমরানের ছোট ভাই যায়, ওইটা ইমরানের ছোট ভাই, মিথ্যা বলছে? না। আর একজন আবার ওকে হেঁটে যেতে দেখে রাস্তার ওপার থেকে বলল শ্লথের নাতি। হ্যাঁ হ্যাঁ, শ্লথেরই নাতি, আপন নাতি, গান্ডু। ভুল বলছে? না। তাহলে একদিক দিয়ে রেফার করলে, রেফার মানে বুঝো নির্দেশ করলে, ইমনকে বলা যায় সে একজন ছোট ভাই। আবার আর একজনের কাছ থেকে রেফার করলে ওকে বলা যায় কি বলো তো? নাতি। সো দুইটাই কিন্তু কারেক্ট। দ্যাটস হোয়াট ইউ মিন বাই রেফারেল, মানে কোন দিক থেকে তুমি বলতেছো, কোন প্রসঙ্গ থেকে। ওই যে তোমরা ওই মিমটা দেখছো, দুইজন মানুষ তর্কাতর্কি করতেছে একটা জিনিসের দিকে আঙ্গুল দিয়া, সেই জায়গায় জিনিসটা লেখা হচ্ছে এরকম বড় করে, এটা লেখা। সো একজন বলতেছে এটা হচ্ছে 6, এই পাশে যে দাঁড়ায় আছে সে আঙ্গুল দিয়ে বলতেছে এটা তো 6, আর ওই পাশে যে দাঁড়ায় আছে সে বলতেছে এটা তো 9। বলো কারটা কারেক্ট? দুইজনেরটাই কারেক্ট। ডিপেন্ড করে তুমি কোন দিক থেকে রেফার করতেছো। সো ব্যাপারটা হচ্ছে আমরা বিভিন্ন বিক্রিয়ার ডেলেজদেরকে এখন যে নাম দিয়ে আসলাম, যে এই বিক্রিয়ার ডেলেজকে ভাই ওই জিনিসের গঠন তাপ বলে, এই বিক্রিয়ার ডেলেজকে ভাই এই জিনিসের দহন তাপ বলে, এখন আমরা রেফারেলটা আরেকটু চতুর্মুখী চিন্তা ভাবনা করবো যে আর কি কি বলা যায়। ওকে, বিসমিল্লাহ, প্রথম স্লাইডে চলে যাই। এই যে গঠন তাপের স্লাইড, খেয়াল করে দেখো এই বিক্রিয়ার ডেলেজটাকে তুমি আগে বলতেছিলা যে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ, এটাকে কি আর কিছু বলা যায়? কারণ দহন তাপের সংজ্ঞা অনুযায়ী সমস্ত কথাবার্তা কিন্তু সে মানছে। এই বিক্রিয়ার ডেলেজটাই দেখো, 1 মোল কার্বনকে পোড়ানো হয়েছে, 1 মোল কার্বনকে পোড়ানো হয়েছে, তাই না? পর্যাপ্ত অক্সিজেন, এবং কার্বনের সবচেয়ে বড় বোটকা অক্সাইডই কিন্তু এটা। সো তাহলে বলা যাবে কার্বনের এটা কি তাপ বলেন? দহন তাপ। ওই একই ডেলেজকে আমরা এটা বলতে পারি। তোরা কি বুঝছিস আমার কথা বাবা? লাল কালি দেখা যায় তো? ওকে, এবার বলো এই বিক্রিয়ার ডেলেজকে তুমি আগে বলছিলা পানির গঠন তাপ, সংজ্ঞা মেনে দেখো তো এই বিক্রিয়ার ডেলেজকে আমরা কি বলতে পারি? তাহলে এটা হচ্ছে তোমার হাইড্রোজেনের দহন তাপ, কারণ 1 মোল হাইড্রোজেনকে পর্যাপ্ত অক্সিজেনে পোড়ানো হয়েছে। আচ্ছা, শাবাশ, এই প্রশ্নটাই আমি চাচ্ছিলাম। দেখো যদি আমি হাইড্রোজেন আরও বাড়াই তাহলে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হবে। আমার কথা বোঝো নাই? এখন 1 মোল হাইড্রোজেন 1/2 মোল অক্সিজেনকে একসেপ্ট করছে, তাহলে যদি তুমি ওইখানে পুরা মোল দিতা তাহলে কিন্তু আসলে তখন তোমার অক্সিজেনের সংখ্যা বেড়ে যাইতো, তাই না? সো তখন তোমার H2O2 গঠন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তো এখন কথা হচ্ছে, প্রথম কথা দেখো এইখান থেকে শেখো কেমিক্যাল বন্ডের একটা আইডিয়া। হাইড্রোজেন পারঅক্সাইড কি কোনো স্বাভাবিক যৌগ নাকি একটু অস্বাভাবিক চাপে পড়ে তৈরি হওয়া যৌগ? কি মনে হয়? একটু অস্বাভাবিক চাপে পড়ে তৈরি হওয়া যৌগ। যারা বুঝতেছো না তারা এইভাবে চিন্তা করো যে অক্সিজেনের জারণ সংখ্যা নর্মালি তার কি হওয়া উচিত? -2, বাট হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত আছে? -1। সো দ্যাটস নট এ নর্মাল অক্সাইড। সো স্বাভাবিকভাবে দহন করলে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হওয়ার কথা না। তোরা কি বুঝছিস আমার কথা? ওকে, যদি এটা একটা খোড়া যুক্তি, কিছু না, যাই হোক। এখন কিছু কি শুনছো আমি কি বলছি? আরো আসতে বলা লাগবে, সরি। যাই হোক, এটা ফলাফলটা কি সহজে সন্তুষ্ট করে ফেলা যায়, যা বলি তাই মানে। এনিওয়ে আসো। শক্তির ব্যাপারে দেখা যায় না যে কিলোজুলের মধ্যে আরো শক্তি দেওয়া লাগে, এক্সট্রা শক্তি দিয়ে তারপর হাইড্রোজেন পারঅক্সাইড গঠন করা।
হয়েছে বাবা, থাম, আসো। ঘটনা হচ্ছে এই বিক্রিয়ার ডেলেজকে বলো, খুব মনোযোগ দাও এবার। এই বিক্রিয়ার ডেলেজকে বলো, এটাকে আগে বলতেছিল হাইড্রোজেন সালফাইডের গঠন তাপ, এখন নতুন করে কি বলা যাবে? হাইড্রোজেনের কি দহন তাপ না এটা নাকি? তাহলে এই বিক্রিয়ার ডেলেজকে আমরা কি বলতে পারবো বলেন, বলতে পারবা? এটা কি সালফারের দহন তাপ? কি তাপ তাহলে? আর কিছু কি রেফার করা যায় আর কোনো দিক থেকে? আর কোনো দিক থেকে আসলে রেফার করা যায় না। তার মানে বোঝো, ধরো ব্যাপারটা এরকম যে তো কেউ একজন এতিমখানায় বড় হয়েছে, তার পৃথিবীতে বাবা মা কেউ নাই, তাহলে তাকে তুমি শুধুমাত্র বলতে পারো যে সে হচ্ছে ওই এতিমখানার একটা ছেলে, তাকে আর কোনো দিক থেকে রেফার করা যাচ্ছে না। এরকম হইতে পারে না? বুঝিস না আমার কথা? বুঝতে পারছি। একটা তাল গাছ নীরবের নানার মাথার উপরে জন্মাইছে। একদিন রাস্তায় বসেছিল, পাখি একটু বীজ ফালাইছে, মানে হাগু করে দিছে, ওর নানার মাথায় একটা তাল গাছ হয়ে গেছে। ওইটাকে তুমি বলতে পারো নীরবের নানার তাল গাছ। আবার ওটাকে বলতে পারো এই এলাকার সম্পদ, কিছু একটা বলা যায়। এখন ঘটনা হচ্ছে কোনো একটা বিরাম জনভূমিতে একটা তাল গাছ জন্মাইছে, ওইটা তুমি কার তাল গাছ বলবো? এটা তো কারোর তাল গাছ বলা যায় না, ওইটাকে এক জায়গা থেকে রেফার করা যায় যে এই মরুভূমির মধ্যেকার একটা তাল গাছ। বুঝতে পারছিস? কিছু কিছু বিক্রিয়ার ডেলেজ থাকবে যাকে অন্য দিক থেকে রেফার করা যায় না। বোঝা নাই? বুঝতে পারছি। ওকে, এবার বলো এই বিক্রিয়ার ডেলেজকে আমরা কি বলবো? সালফিউরিক অ্যাসিডের গঠন তাপ। এটাকে কি বলা যায় না সালফার এবং অক্সিজেনের দহন তাপ? সালফার এবং হাইড্রোজেনের সরি, হাইড্রোজেনের হাইড্রোজেনের কম্বাইন্ড দহন তাপ। দ্যাটস ওয়াই লাভ ইমন। ছেলেটা অনেক ম্যাথমেটিক্যালি স্মার্ট অ্যান্ড এক্সট্রিমলি পাগল। সরি, লাস্টেটা বলতে চাই না, মুখ দিয়ে বেরোয় গেছে। বাট মুখ দিয়ে যেটা বেরোয় এটা তো সত্যি কথা। দহন তাপের সংজ্ঞা ছিল কোনো পদার্থের এক মোলকে পর্যাপ্ত অক্সিজেনে পোড়াইতে হবে এবং ওই সময় আর কেউ থাকা যাবে না। আমার কথা মনে হয় বোঝো নাই। বুঝতে পারছি। ইমনের নানি যখন ইমনের দাদা এবং নানা দুইজনকে একসাথে ছেঁকা দিছে, মানে ধর ইমনের নানি হচ্ছে দুইজনের সাথে প্রেম করতো, দুইজনে একলগে ছেঁকা দিছে, দুইজন রাস্তাতে জোরে জোরে চেঁচাইতেছে আর দৌড়াইতে, জোরে আল্লাহ খুব কষ্ট লাগছে, আরিফ ভাই কোথায় আছেন আমাকে বাঁচান। এইটাকে বলে, তুই যদি বলিস যে এটাকে দাদা নানা দুইজনের একত্রে ছেঁকা তাপ মানে দহন তাপ, এটা হবে না। তোমরা বোঝো নাই আমার কথা? কম্বাইন্ড সেকাতাপ। কম্বাইন্ড ছেঁকা তাপ, যে কোনো একজনকে ছেঁকা মারতে হবে, ওই সময় আর কেউ থাকা যাবে না। সো এটাকে কম্বাইন্ড দহন তাপ বলা যাবে না। তোমরা কি বুঝছো আমার কথা? তাহলে এই বিক্রিয়া ডেলেজকে আমরা শুধুমাত্র বলতে পারবো সালফিউরিক অ্যাসিডের গঠন তাপ। দহন তাপ, গঠন তাপ, হিট অফ ফরমেশন। ওকে, তারপরে বলেন এই বিক্রিয়া ডেলেজকে বলতে পারি ইথানলের গঠন তাপ। কার দহন তাপ বলা যায়? কার্বন আর হাইড্রোজেনের কম্বাইন্ড নাকি? কার্বন আর হাইড্রোজেন। না ভাইয়া বলা যাবে না। নীরব এখনো মনে হয় বোঝো নাই। কম্বাইন্ড কম্বাইন্ড অবস্থায় আছে, মানে ওর সাথে আরো কিছু মিশে আছে, এখানে বলা যাবে না। আচ্ছা বলো এই বিক্রিয়ার যে ডেলেজ তাকে আমরা কি বলবো? বেনজিনের গঠন তাপ। আর কি কিছু বলা যায়? না। বলা যায় না। আচ্ছা এবার আসো বন্ধু, আমরা একটু প্রথম থেকে আবারও রিভিউ করি। হ্যাঁ, তোমাদেরকে একটা মজার জিনিস শিখাই, এখান থেকে একটু রিভিউ করি। সেটা হচ্ছে যে এই বিক্রিয়ার ডেলেজকে আর একটা নতুন নামে ডাকা যায়, সে নামটা শুনবা? তোমরা তো বললা যে ওকে আর কোনো দিক থেকে রেফার করা যায় না, রেফারেল এক জায়গায়। গঠন তাপ মানেই তো রে বেটা সংগঠন তাপ, ওইটা না। এইবার খেয়াল করো, এইটাকে বলা যায়, জারণ তাপ। এইটাকে বলা যায় হাইড্রোজেনের কি তাপ জানো? না ভাইয়া বলে যাবে। তোমরা লাল রং দেখতে পারো তো না? সালফোনেশন। সালফোনেশন তাপ। তাহলে এবার বলেন তো সালফোনেশন তাপের সংজ্ঞা কি হবে, মানে হিট অফ সালফোনেশন? কোন পদার্থের এক মোলকে সম্পূর্ণরূপে সালফারের সাথে পর্যাপ্ত পরিমাণ সালফারে সালফার যুক্ত করার পরে বা সালফার যুক্ত করে সালফাইড গঠন করলে, সালফাইড কিন্তু, হ্যাঁ, যে এনথালপির পরিবর্তন হবে তাকে বলে ওই পদার্থের সালফোনেশন তাপ। বোঝো না এই ব্যাপারটা? তোমাদেরকে যত ধরনের সংজ্ঞা দেখানো হয়েছিল তার মধ্যে ভেবে দেখো, মানে খুব ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে। মানে ধর
ইমনের নানি ইমনের নানাকে একটা থাপ্পড় দিল, এটাকে বলে থাপড়ানি তাপ। ভাইয়া এই একই বিক্রিয়াকে তো সালফারের হাইড্রেশন তাপ বলা যায়। আসতেছি, দাঁড়া, এটা আগে বুঝ। তোরা কি আমার কথা বুঝছস? ইমনের নানি ওর নানাকে একটা থাপ্পড় দিছে, কিছুটা তাপ উৎপন্ন হয়েছে, এটাকে বলবো আমরা ইমনের নানির নানার থাপড়ানি তাপ। এবার ধরো ইমনের নানি ইমনের নানাকে ভাত খাইতে দিছে, খুব প্যার মোহাব্বত সহকারে খাইতে দিছে, যে খাও, খেয়ে মরে যাও, চলে যাও। সো ঘটনা হচ্ছে এটাকে আমরা কি বলবো? এরকম আর কি, বুঝছস তো? মানে যে কোনো কিছু করলে একটা তাপের পরিবর্তন হয় এবং ওইটাকে তুমি স্ট্যান্ডার্ড ডেফিনেশনের ফর্মে ফেলতে পারো এবং ওই মগজটাই তৈরি করো, অ্যান্ড দ্যাট ইজ দ্য সিস্টেম। যেটা বলছিলাম যে আমাকে যে ভাইয়া শিখাইছে, সে এমনভাবে শিখাইছিল গঠন তাপ আর দহন তাপটা, এই দুটা শেখার ফলে তুই 14 গোষ্ঠীর তাপ নিজেই বলতে পারবি যে ডেফিনেশনগুলো আসলে কেমন হওয়া উচিত, মুখস্থ করা লাগবে না। তোমরা বোঝো নাই? আচ্ছা, এবার বলো তো, সালফারের দিক থেকে যদি আমি রেফার করি তাহলে ওটাকে কি তাপ বলা যায় বলেন? সালফারের দিক থেকে হাইড্রেশন তাপ। হাইড্রেশন তাপ না, শব্দটা আসলে হাইড্রেশন না, আমি একটু বলি। এইটাকে বলা যায় সালফারের দিক থেকে রেফার করলে সালফারের, বলবো বিজারণ তাপ। এটাকে বলা যায় হাইড্রোজেনেশন। হাইড্রেশন যে তোমরা বলতেছো, হাইড্রেশন মানে পানি, পানি, পানির ঘটনা। আমরা পাবো হাইড্রেশন তাপ বলে একটা ব্যাপার আছে আর কি, হ্যাঁ, বাংলায় বলে কি জানো? জল যোজন তাপ, হাইড্রেশন তাপ। সো ওইটা হাইড্রেশন না, এটা হচ্ছে হাইড্রোজেনেশন, হাইড্রোজেনের সাথে অ্যাডিশন, এটাকে সঙ্গে বলে হাইড্রোজেনেশন। বোঝো না এই ব্যাপারটা বন্ধু? বুঝেছি। আচ্ছা, এটাকে আরো একটা কথা বলা যায়, সেটা কি শুনবা? আচ্ছা, বিজারণ তাপ, বিজারণ তাপ। তবে সেই বিজারণটা এখন বলতেছি না, তার কিছু কারণ আছে আর কি, মানে বিজারণের কিছু কাহিনী এখানে আরো বাকি আছে, এই জন্য বলতেছি না। বাট এটাকেও কিন্তু এটা হলো অক্সিজেনের সাথে যেটা হয় এটা জারণ তাপ বলা যাবে। ওই একই ঝামেলা। জারণ তাপ বিজারণ তাপের সংজ্ঞাটা শুনবা যখন, তখন একটু বুঝবা। যেমন ধরো আমি গতদিন বলছিলাম, তোমাদের মনে নেই মনে হয়, আবার একটু বলি। ধরো এইভাবে চিন্তা করো যে অক্সিজেনের সাথে বিক্রিয়া মানেই তো আমরা বলি আসলে কি, দহন বিক্রিয়া না? আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া মানেও কিন্তু জারণ বিক্রিয়া। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখ যে জারণ আর দহনের তাহলে ডিফারেন্সিয়েট করতে গেলে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারো বলো তো? মানে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স, কি মনে হয়? জারণ সংখ্যা পরিবর্তন হয়। পছন্দ হয় নাই আর কেউ? দিতে হয়। দুইখানেই তো জারণ সংখ্যার পরিবর্তন হবে, দুইখানে জারণ সংখ্যা বাড়বে ওই মৌলটার। আসলে ঘটনাটা যেটা, তুমি দহনের সংজ্ঞাটা যদি ভালো করে দেখো তাহলে বুঝবা, সম্পূর্ণরূপে দহন করতে বলছে। সম্পূর্ণরূপে দহন করার মানে বুঝো, মানে অক্সিজেন দিয়ে একটু ছেঁকা দিলে হবে না, পোড়ায় ফেলাইতে হবে, মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অক্সিজেন দ্যাট ইট ক্যান হোল্ড। এইটাকে আমরা বলি হচ্ছে ওই পদার্থের কি তাপ বলেন তো? দহন তাপ। কিন্তু যদি তুমি প্রাইমারিলি ইনিশিয়াল স্টেজে অল্প পরিমাণ অক্সিজেন অ্যাড করে যে প্রোডাক্ট, যে ডেলেজ পাবা, ওইটাকে বলা যাবে ওই পদার্থটার দহন তাপ, কি বলে, জারণ তাপ। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে যে ধরো এইখানে দেখাই, তোমার বললা সালফারের সাথে 1 মোল সালফারকে আমি অক্সিজেন দিছিলাম, এইটার প্রোডাক্টটা তৈরি হয়েছে হচ্ছে আমার SO2। আবার তোমার এমন হইতে পারে যে 1 মোল সালফার দিছো, দিয়ে এখানে অক্সিজেন দিছে হচ্ছে 3/2 পরিমাণে, তখন তৈরি হয়েছে কি বুঝছেন আপনারা? তখন তৈরি হয়েছে SO3। আমাকে একটু বলেন তো, এই বিক্রিয়ার ডেলেজকে আমরা কি বলবো? এই বিক্রিয়ার যে ডেলেজ হয়, জারণ তাপ। এইটা হচ্ছে সালফার এর জারণ তাপ। এখনো বোঝো নাই মনে হয় তোমরা আমার কথা। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আর এই বিক্রিয়ার যে ডেলেজ, তাকে আমরা বলবো সালফারের কি তাপ বলেন তো? দহন তাপ। দহন তাপ। বুঝেছো? দম্বাসন, হিট অফ দম্বাসন, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অক্সিজেন দ্যাট ইট ক্যান টেক, সেটা দিতে হবে আর কি তাকে। ওকে, সো আমার মনে হয় আমি তোমাদের মনের বাঁধনটা ভাঙতে পেরেছি, যে কোনো একটা বিক্রিয়ার ডেলেজকে যে রেফার করব, বিভিন্ন দিক থেকে রেফার করা যায়। এই বিক্রিয়ার ডেলেজকে বলা যায় হাইড্রোজেন সালফাইডের গঠন তাপ, আবার এই বিক্রিয়ার ডেলেজকে বলা যায় হাইড্রোজেনের কি বলেন তো? সালফোনেশন তাপ। আবার বলা যায় যে সালফারের হাইড্রোজেনেশন তাপ, অনেকভাবে রেফার করা যায়। সো নতুন নতুন করে ভাবতে শেখো আর কি। ওকে, সো আবার একটু ভাবো, এই বিক্রিয়ার ডেলেজকে আমরা আগে বলতেছিলাম ইথানলের গঠন তাপ। আর কিছু রেফার করা যায়, আর কোনোভাবে বলা যায়? না, কম্বাইন্ড ব্যাপার। বলা যাবে? না ভাই, বলা যাবে
বলা যাচ্ছে না। এই বিক্রিয়ার যে ডেল এইচ তুমি পাইছো সেটাকে তুমি এই বেনজিনের গঠন তাপ বলতেছো। আর কি কিছু বলা যাবে? কার্বনের হাইড্রোজেনেশন তাপ। কার্বনের হাইড্রোজেনেশন তাপ। না ভাই, এখানে তো 6টা কার্বন রয়েছে। তাহলে আমাকে একটু বলো তো যে ও আমি যদি পুরো বিক্রিয়াটাকে আমরা 6 দিয়ে ভাগ করে দিই, আমাকে একটু বলো এই বিক্রিয়ার যে ডেল এইচটা পাইলাম এইটাকে আমি যদি বলতে চাই যে এটা হচ্ছে কার্বনের কি তাপ বলতে চাচ্ছি? হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন তাপ, তাহলে ওই ডেলএইচটাকে 6 দিয়ে ভাগ করতে হবে, তারপরে বলতে পারবো। আচ্ছা, গাণিতিক বোদ্ধা বলে ফেলছে যে এই বিক্রিয়ার ডেল এইচকে 6 দিয়ে ভাগ করতে হবে। কথা লজিক্যাল, গাণিতিকভাবে লজিক্যাল, কেমিক্যালি ইলজিক্যাল, বিকজ দ্যার ইজ আনাদার অপশন 2। আমি সেই অপশনটা একটু আপনাদেরকে দেখাইতে চাই। সেটা হচ্ছে, দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। মিথেন হইতে পারতো না, মিথেনকে হইতে হইতো। 1 মোল কার্বনকে যখন তুমি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিবা, সে সর্বোচ্চ যে পরিমাণ হাইড্রোজেন নিতে পারে তাকে আমরা বলতে পারি হাইড্রোজেনেশন তাপ। ও ইচ্ছামতো নিলে তো তাকে হাইড্রোজেনেশন তাপ বলবো না। তোমরা আমার কথা বুঝো নাই। তো কার্বনের ম্যাক্সিমাম হাইড্রোজেন অ্যাকোমোডেট করার ক্যাপাসিটি কত? এখানে প্রোডাক্টে তৈরি হবে কি বলুন তো? CH4 না? কার্বনের 4টা হাত থাকে, 4 হাতে হাইড্রোজেন। এখানে তো 4 হাতে হাইড্রোজেন নাই, তো এখানে প্রতিটা কার্বনের সাথে মাত্র একটা করে হাইড্রোজেন, আর এখানে একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন। সো ম্যাক্সিমাম হাইড্রোজেন যেটা নিতে পারে সেটা আমরা প্রোডাক্ট পাবো হচ্ছে মিথেনে। কেউ বোঝে না আমার কথা? বুঝতে পারছি। সো তখন এই বিক্রিয়ার যে, আমি একটু তোমাদের বেশি হাই লেভেলে নিয়ে চলে গেছি মনে হয়, এগুলো লাগে না বেসিক্যালি অধ্যায় পড়ার জন্য। এই বিক্রিয়ার যে ডেল এইচ পাবো ধরো -p কিলোজুল, এই -pটাকে আমরা বলবো হইতেছে, এই -pটাকে আমরা বলবো হচ্ছে মিথেনের কি তাপ বলেন, কি বলা যায়? হাইড্রোজেনেশন তাপ। ফাট বলদ, মিথেনের গঠন তাপ। তাকায় দেখ, 1 মোল মিথেন গঠিত হয়েছে তার উপাদান মৌলসমূহ থেকে। বোঝো নাই আমার কথা? আচ্ছা, আবার এই বিক্রিয়াটারই যে ডেল এইচ, সেই ডেল এইচটাকে আবার বলতে পারবো কার্বনের কি তাপ বলেন তো? হাইড্রোজেনেশন তাপ। বুঝতে পেরেছো এবার? এখনো না বুঝলে তো বিপদ। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার একটু বলে দেই, এইটাকে আবার কি বলা যায় শুনবা? হাইড্রোজেন থেকে রেফার করলে কি বলা যাবে বলেন তো? বিজারণ তাপ। হাইড্রোজেনের বিজারণ কেমনে হয়েছে গাধা? হাইড্রোজেনের কার্বনেশন তাপ। তবে তখন এই বিক্রিয়ার ডেল এইচকে 2 দিয়ে ভাগ করা লাগবে, কারণ এখানে 2 মোল হাইড্রোজেনের সাথে কার্বন অ্যাডিশন হয়েছে। তোরা মনে হয় বুঝিস নাই আমার কথা? বুঝছিস কি রে? কার্বনেশন মানে যে কোনো জিনিসের অ্যাডিশনকে আমরা ওই জিনিসের এশন বলতেছি। সালফোনেশন, কার্বনেশন, হাইড্রোজেনেশন, হ্যালোজেনেশন, এইভাবে নাম দেওয়া যাবে আর কি। ওকে, সো ওইদিকে আর গেলাম না, এবার আসো। সেটা হচ্ছে আমাদের কোথায় জানি যাওয়ার কথা, এইখানে। তাড়াতাড়ি বলেন, এইটা হচ্ছে হাইড্রোজেনের দহন তাপ বলতেছি, আবার এটাকে কি বলা যায়? পানির কি তাপ? গঠন তাপ। আচ্ছা, এই বিক্রিয়ার ডেল এইচকে তুমি বলতেছো সালফারের দহন তাপ, আবার কি বলা যায় এটাকে? গঠন তাপ। ওকে, তারপরে বলো, এই বিক্রিয়ার ডেল এইচকে তুমি বলতেছো নাইট্রোজেনের দহন তাপ, আর কি বলা যায়? নাইট্রোজেন পেন্টাঅক্সাইডের গঠন তাপ। তারপরে বলো, এই বিক্রিয়ার ডেল এইচকে তুমি বলতেছো ইথানলের দহন তাপ, আর কি বলা যায়? কার্বন ডাই অক্সাইডের পানির গঠন তাপ নাকি? না, আর কিছু দিয়ে রেফার করা যায় না। ইথানলের কি তাপ বলা যাচ্ছে না। তোমরা কি বুঝেছো আমার কথা? যেমন ধরো এইটা থেকে বলা যায়, তোমরা অর্গানিকে এখনো শিখছো কিনা আমি জানি না, ছোটবেলায় শেখার কথা হয়তো বা ছিল, আমি 9-10-এই দেখাই। সেটা হচ্ছে যে অ্যালকেনকে জারিত করলে কি হয় জানেন নাকি? বাহ, ইমন তো ভালো ছেলে। অ্যালকেনকে জারিত করলে হয় হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলকে জারিত করলে কি হয় জানো নাকি? অ্যালডিহাইড। কিটোনও হইতে পারে, ডিপেন্ড করে ওই অ্যালকোহল কত ডিগ্রি তার উপরে। অ্যালকোহলের ডিগ্রি কি পরে বুঝবা। এটারে আবার জারিত করলে কি হয় জানো নাকি? কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে জারিত করলে কি হয় জানো নাকি? এখানে আসলে এটা জারিত হয় নাই, এটা আসলে ফুরিয়ে গেছে আর কি, মানে এটা তো আর জৈব যৌগই নাই। এখন ঘটনা হচ্ছে, ভালো করে একটু বুঝে দেখার চেষ্টা কর। সেটা হচ্ছে যে আমরা যদি কি বলে অ্যালকোহলের ওই যে ইথানলের ওইখানে চিন্তা করতাম যে তোমাকে যদি বলতে অ্যালকোহলের
দহন তাপ দেখাও, এই কারণে তুমি এটা লিখছো। যদি বলতো তোমাকে অ্যালকোহলের জারণ তাপ দেখাও, তাহলে বলো তো কি লিখতা? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি লিখতে হতো। আরে বোকারে, এখনো বুঝতেছে না। জারণ মানে প্রথম ধাপের দহন, দহনের প্রথম যে ধাপটা। তাহলে অ্যালকোহল থেকে ইথানল থেকে কি লেখা লাগতো বলুন তো? ইথানল। ইথানল লেখা লাগতো। আর এক বোকায় বসে এখানে সমতা করতেছে, হাফ O2 না 3/2 O2, এটা তো পরের হিসাব। প্রোডাক্টটা বল যে ভাই আমার প্রোডাক্ট লাগবে এটা, এবার আপনি সমতা করে দেখেন। আমার প্রোডাক্টটা লাগবে হচ্ছে ইথানল, ইথানল থেকে ইথানল বানাইতে হবে, এর জন্য যতগুলো লাগে অক্সিজেন লাগাবো। কিছু বোঝো নাই আমার কথা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। দ্যাট ইজ দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন দহন অ্যান্ড জারণ। মানে প্রথম ধাপের যে দহনের ঘটনাটা ঘটলো, অক্সিজেনের অ্যাডিশন, ওটাকে আমরা বলি জারণ। আর যদি এটা ম্যাক্সিমাম লেভেলে করে ফেলো তুমি, দ্যাটস হোয়াট ই কল জারণ, সরি দহন। ওকে, এইবার আসো বন্ধু, মৌলের গঠন তাপ। তোমরা একটু আমাকে তাড়াতাড়ি লিখে দেখাও তো, হাইড্রোজেনের দহন তাপের বিক্রিয়াটা কি হবে? হাইড্রোজেন দহন তাপ না তো, গঠন তাপ। হাইড্রোজেনের গঠন তাপের বিক্রিয়া বলো, কি লিখবো? গঠন তাপ। ও মনে হয় কিছু খাইছে। H+H বাবা, গঠন তাপের আগে ডান পাশে লেখার কথা ছিল, বাম পাশে কেন যাচ্ছি? 1 ডট কি লিখবো, এইচ নাকি? H+2 আচ্ছা লিখলাম H2, বুঝলাম। 1 ডট H2, বাম পাশে কি লিখবো তাই বল? হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন। মানে H প্লাস H নাকি? আচ্ছা, দ্যাট ইজ রং। এইটা বাই ডেফিনেশন দ্যাট ইজ রং। তোমাকে যে সংজ্ঞা শেখানো হয়েছিল তুমি সেই সংজ্ঞা ভায়োলেট করছো। তোমরা একটা জিনিস প্র্যাকটিস করবা, সেটা হচ্ছে যে মূলনীতি মানা। মূলনীতি মেনে কোনো অবাস্তব প্রোডাক্ট হইলে হোক, বাট গাণিতিক যে যুক্তিটা দেওয়া হয়েছে প্রথমে, ওই সংজ্ঞা ছেড়ে কোথাও যাওয়া যাবে না, ঠিক আছে? দেখো, তোমাকে সংজ্ঞায় শেখানো হয়েছিল 1 মোল কোনো পদার্থ তৈরি হবে, এই যে তৈরি হইলো কোথা থেকে? তার উপাদান মৌলসমূহ থেকে তৈরি হওয়ার কথা না? এখন উপাদান মৌল বলতে কি H বুঝায় নাকি H2 বুঝায় বলো দেখি? তাহলে তুমি H কেন বলতেছো? তোমার তো এখানে লেখার কথা H2 থেকে H2 তৈরি হওয়ার কথা। বাই ডেফিনেশন দ্যাট শুড বি দ্য রিয়াকশন। তোরা বুঝিস নাই মনে হয় আমার কথা? তাহলে তো কোনো তাপই উৎপন্ন হবে না। সেটা তো পরের আলোচনা। আরে তাপ উৎপন্ন হবে কি হবে না সেটা পরে যাব। তুই আগে সংজ্ঞাটা মানছিস কিনা এটা বল, বুকে হাত দিয়ে বল যে আমি সংজ্ঞা মানছি কিনা। সংজ্ঞায় বলছিল আমাকে ওই পদার্থের 1 মোল গঠিত হবে তার উপাদান মৌলসমূহ থেকে। তো মৌল বলতে তো পারমাণবিক অবস্থা বুঝায় না, পরমাণুর তো কোনো অস্তিত্ব নাই। তোমরা আমার কথা বোঝো নাই। বুঝতে পারছি ভাই। আগে তুমি দেখবা নিজের কাছে অনেস্ট কিনা, আমি নিয়ম মানছি কিনা। নিয়ম না মানলে সেটা ভিন্ন কথা, নিয়ম না মানার পরে যদি না আসে সেটা ভিন্ন কথা। কিন্তু আমি তো নিয়মই মানি না, আমি তো আগডুম বাগডুম লিখছি। আচ্ছা যাই হোক, সো এখন ঘটনা হচ্ছে এই বিক্রিয়ার যে ডেলএইচ হবে, এই বিক্রিয়ার যে ডেলএইচ হবে এটাকে আমরা কি বলবো বলেন তো? হাইড্রোজেনের কি তাপ? হাইড্রোজেনের গঠন তাপ। শেষ। বুঝতে পারছিস কি আমার কথা? বুঝতে পারছি। এখন এই গঠন তাপটা কত হবে জানো? এটা হবে 0। কারণ এটা কিছুই না, তুমি একটা পাত্রের মধ্যে ঢাকনা খুলে কিছু অক্সিজেন হাইড্রোজেন ঢুকাইছো। আম্মু দাও তো কিছু হাইড্রোজেন দাও না। আরে আরিফ ভাই বলছে, ঠিক আছে দিচ্ছি। নিয়ে বসে আসো সারাদিন। আম্মু বলছে কি করিস? হাইড্রোজেনের গঠন তাপ বের করছে, কথা বলি এর মধ্যে হাইড্রোজেন তৈরি হচ্ছে। ভাত রান্না করছো? আসতেছি একটু পরে। তুমি বললে এর মধ্যে হাইড্রোজেন তৈরি হচ্ছে, কিছু হচ্ছে, তুই হাইড্রোজেন নিয়ে বসে আছিস, হাইড্রোজেনই তো ছিল। এটা তো কোনো বিক্রিয়াই না। এখন তোমাদের নবম দশম শ্রেণীতে অথবা 8-এ থাকতে পড়ার কথা, যে কোনো রাসায়নিক পরিবর্তনে অবশ্যই অবশ্যই সেখানে কোনো না কোনো এনথালপির পরিবর্তন হয়, তাপ শক্তির পরিবর্তন হয়। পড়ছিলা? হয় তাপ শোষিত হবে, নাইলে কি তাপ বর্জিত হবে। এখানে যেহেতু তাপ শক্তি শোষিত বা বর্জিত কিছুই হয় নাই, সো আলটিমেটলি উই ক্যান সে দ্যাট ইজ নট এ রিয়াকশন অ্যাট অল। কেউ সু বোঝো নাই, বিক্রিয়াই হয় না এটা কোনো। এটা তুমি সংজ্ঞা অনুযায়ী জাস্ট একটা জিনিস লিখে দিছো। সো তাহলে মনে রাখবো হাইড্রোজেনের গঠন তাপ কত? 0। বুঝছেন কি আপনারা? বুঝছি ভাইয়া। আচ্ছা এইবার বলো, সংজ্ঞা মেনে কার্বনের গঠন তাপের বিক্রিয়া কি লিখবো? তাড়াতাড়ি বলো, উল্টা পুল্টা করবা না। ডান পাশে 1 ডট সি, বাম পাশে কি লিখবো? শুধু সি। শুধু সি বলছে আমাকে, শুধু সি লেখ, শুধু সি। বলো এখানে যে ডেলএইচটা পাবো এটা কত পাবো? 0। তাহলে আমরা কি একটা কথা বলতে পারি? যে কোনো মৌলের গঠন তাপ 0। হ্যাঁ, আমরা কি বলতে পারি? কি বলতে পারি বলো তো বন্ধু?
বলো বলো বলো। মৌলের গঠন তাপ হয় না। মৌলের গঠন তাপ হয় না, মৌল ভাত খায় গরু। আচ্ছা আমরা বলবো যেটা, যে কোনো মৌলের গঠন তাপ কত বলেন তো? 0। এটা এমসিকিউতেও আসবে, এটা তোমার অঙ্ক করতে হবে, হলে কাজে লাগবে। অবস্থা একই হয়, ভৌত অবস্থা একই হয়। ডেফিনেটলি ভৌত অবস্থা তো একই থাকাই লাগবে, ভৌত অবস্থা চেঞ্জ হলে তো এটা আবার কাহিনী আছে। এই যে দেখ মজার কথা বলছে, ধর কার্বন, কথার কথা, ভালো কথা লিখে ফেলি, এটা কাজে লাগবে। গ্রাফাইট হিরো। ধরো কার্বন ছিল হচ্ছে সলিড অবস্থায় তোমার কাছে, জাস্ট এইটাকে তুমি নিছো গ্যাস অবস্থায়। আমার একটু বলো তো এই বিক্রিয়ার ডেলেজ কি 0 হবে? না ভাই, এইটা কিন্তু 0 হবে না। এবং এই বিক্রিয়ার যে ডেলেজ হয় তাকে কি বলে বলতে পারবা? দেখি পারো কিনা। এটা তো নন জিরো একটা ভ্যালু, নন জিরো, বুঝছিস না আমার কথা? এটা 0 হবে না। এটাকে কি বলে জানো? এই যে যে ডেলেজটা হবে, কিছু একটা তো হবে, তোরা বুঝিস না রে আমার কথা, মানে এখানে 0 না আর কি, এইটা নন জিরো একটা ভ্যালু। এই যে যে ডেলেজটা হবে, সেই ডেলেজটাকে বলে কার্বনের কি তাপ জানেন? তোমাদের ওই বোর্ডে লেখা ছিল, এটাকে বলে কার্বনের বাষ্পীয়করণ তাপ। বোঝা নাই বন্ধু? সো ওই শ্বেতাবচন্দ্র যেটা বলছে ওটা কিন্তু খেয়াল রাখো, ফিজিক্যাল স্টেট যেন একই থাকে। মৌলিক পদার্থের গঠন তাপ মানে ওই পদার্থের এক মোল গঠিত করবো তার উপাদান মৌল থেকে ওই একই অবস্থায়। সো তাইলে গঠন তাপ তো শূন্যই আসবে। বুঝতে পারছিস কি? বুঝতে পারছি। ধন্যবাদ। একটি বিশেষ মৌলের দহন তাপ, তোমরা বলো তো, এই যে যে কোনো মৌলের গঠন তাপ আমরা 0 পাইলাম, মানে কোনো মৌলকে আসলে গঠিত তুমি আমি করতে পারবো না, এটা আল্লাহ তাআলা বানায় দিছে, স্রষ্টা বানায় দিছে। এখন তুমি আমাকে বলো একটা বিশেষ মৌলের দহন তাপের ক্ষেত্রে এরকম একটা ম্যাজিক দেখা যাবে, বলেন তো সেই মৌলটাকে? সালফার। সেই মৌলটার নাম হইতেছে অক্সিজেন। তোমরা একটু বের করে দেখো তো, অক্সিজেনের দহন তাপের বিক্রিয়াটা আমাকে একটু লিখে দেখো। সংজ্ঞা মানতে হবে, সংজ্ঞা মানতে হবে, আমি দেখবো তোমরা কি কতখানি গাণিতিক যুক্তি মানো। দহন তাপের বিক্রিয়াটা দেখাও, যে অক্সিজেনের দহন তাপের সেই বিক্রিয়াটা কি হবে, বলো কি বিক্রিয়া লেখা উচিত? 1.O2 plus O2 is equal 1.O2 প্লাস, কেন আবার O2 দিতেছো? পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন। আমাদের পর্যাপ্ত একে আমরা পোড়াচ্ছি, একে আমি দহন করতেছি, কার উপস্থিতিতে? পর্যাপ্ত অক্সিজেন উপস্থিতিতে। দহনের ফলে কি তৈরি হবে? বজো একটা O2 নাকি O4? O2 হ্যাঁ গাদার দল, গান্ডু। আচ্ছা ওকে হইলো 2O2, এটা কি হাস্যকর। আচ্ছা যাই হোক, আমাকে বল এই বিক্রিয়ার ডেলেজ কত হবে, তাড়াতাড়ি বল। 0। ওইখানে একটা O2 লিখে দেই নাকি, যে তোমার O2-র শখ মিটতেছে না? হ্যাঁ এই গাধা, এটা কি কোনো বিক্রিয়া? ইমন একদিন বাসায় কি করছে, আমরা একটু অক্সিজেন ঢুকাই, হ্যাঁ ওটাকে পোড়াবো, ঠিক আছে, অক্সিজেন এসো বাবা এসো, আমরা পোড়াইতে তো অক্সিজেন লাগে, তাহলে আর একটু ঢুকাই, হ্যাঁ ঠিক আছে, কিছু আরো অক্সিজেন আসো তো, সুমন্ত চু, আমার এবার তাপ দাও, ম্যাচ মারি দাও এর নিচে, ম্যাচ। হ্যাঁ কি তৈরি হয়েছে দেখো, অক্সিজেন। গাধা, এটা কোনো বিক্রিয়া হচ্ছে? কিছুই হচ্ছে না। ইউ আর সিটিং দেয়ার এন্ড ওয়েস্টিং টাইম। সো ঘটনা হচ্ছে এই রকম ঘটনা কি আর কোনো পদার্থের ক্ষেত্রে ঘটবে? শুধুমাত্র অক্সিজেনের। এইটা হচ্ছে আমরা বলবো যেটা সমস্ত পদার্থেরই দহন তাপ আছে, সমস্ত পদার্থের। বুঝিস না আমার কথা? যে কোনো পদার্থেরই দহন তাপ আছে। আরে ভাই তুই বলবি ফানির দহন তাপ নাই, ফানিরও দহন তাপ আছে, তোর বিক্রিয়া লিখে দেখা, পানির দহন তাপের বিক্রিয়া কি? আমাদের বলা লাগবে শুধুমাত্র, বলেন কার দহন তাপ 0? এই গাধা এখনো বোঝা নাই, মৌলের দহন তাপ তো 0 না রে, সমস্ত মৌলেরই কিছু না কিছু দহন তাপ আছে। কেন হাইড্রোজেনের দহন তাপ, নাইট্রোজেনের, সালফার, এগুলো বাইর করলাম না আমরা একটু আগে। শুধুমাত্র বলছি কার বলেন তো? অক্সিজেনের। শুধুমাত্র অক্সিজেনের দহন তাপ হচ্ছে 0। অবশ্যই মস্তিষ্কের মধ্যে গেঁথে রেখো। তাহলে বলো তো অক্সিজেনের 2টা বিশেষ তাপ 0 কি কি জিনিস?
গঠন তাপ দহন তাপ আর গঠন তাপ। অক্সিজেনের গঠন তাপও শূন্য, দহন তাপও শূন্য, কারণ যে কোনো মৌলেরই গঠন তাপ শূন্য ছিল, ওই কারণে অক্সিজেনও যেহেতু একটা মৌল, অক্সিজেনের গঠন তাপ শূন্য। বুঝিস না কিছু? হ্যাঁ আবার অক্সিজেন যেহেতু ওটাকে দিয়েই আমরা বাকি সব কিছুকে দহন করি, সো ওকে আসলে দহন করা সম্ভব না, এই জন্য আমরা বলবো অক্সিজেনের দহন তাপ শূন্য। আপনারা বুঝেন নাই আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, কার্বনেশন তারপর হচ্ছে হ্যাঁ এইটা আবার একটু বেশি অন্য লেভেলের কথা আর কি। হাইড্রোজেনের হাইড্রোজেনেশন তাপ শূন্য হবে, ক্লোরিনেশন তাপ শূন্য হবে, সালফার, বুঝিস না আমার কথা? বুঝতে পারছি ভাইয়া। এইসব লাগে না উদয়, বাদ দে, এত কঠিন কঠিন কথাবার্তা বলি, পরে আসলে অঙ্ক টঙ্ক ভুলি যাবি। আচ্ছা, এবার তোমাদের আমি জানা কি একটা ভালো কথা কইতে গেছিলাম, আমি ভুলে গেছি। আমি তো একটা ভালো কথা কইতে গেছিলাম। সরি আচ্ছা আচ্ছা, এমনি লিখে দেই আর কি। ও, তোমাদের কি মনে আছে বন্ধন গঠিত হলে তাপশক্তি নির্গত হয় নাকি শোষিত হয় বলো তো? ছোটবেলায় শেখানো জিনিস, নির্গত হয়। গত ক্লাসে কি দেখাইছিলাম? না দেখাননি। আচ্ছা, কথাটা একটু বলে দেই। বন্ধন গঠিত হলে শক্তি নির্গত হয়। কিভাবে মনে রাখতে বলছিলাম, মনে আছে? তালি মারলে শব্দ। হাততালি দিলে যে শব্দ উৎপন্ন হয়, শব্দ নির্গত হয়, সেটা দিয়ে মনে রাখতে বলছিলাম। আচ্ছা, আমি একটু লিখে দেই। অনেকেই আছে নতুন, দেখে নাই আগে এটা কোনোদিন। শক্তি নির্গত হয় তার মানে কি বলেন তো? এটা কি ধরনের ঘটনা? তাপ উৎপাদী নাকি তাপহারী? অর্থাৎ আমরা বলবো হচ্ছে এখানে ডেল এইচ এর ভ্যালুটা পাওয়া যাবে আমাদের কি বলেন তো? নেগেটিভ। তাহলে আমরা উল্টা করে কি বলতে পারবো? বন্ধন ভাঙা হলে শক্তি কি হয়? শোষিত হয়। তখন ডেল এইচটা কি হয়ে যাবে আমাদের? পজিটিভ। তাহলে এবার লিখবো হচ্ছে বন্ধন ভাঙা হলে শক্তি শোষিত হয়। এখন কথা হচ্ছে কোথায় শোষিত হয় বলতে পারবা? পরিবেশ থেকে। পরিবেশ থেকে সিস্টেম। সিস্টেমে, মানে সিস্টেম শোষণ করে আর কি। আমার কথা কি বুঝিয়াছো? এই কথাটা অর্ধেক ভাবা যাবে না, পুরোটাই বুঝতে হবে যে কোথা থেকে কোথায় শোষিত হচ্ছে। পরিবেশ থেকে হচ্ছে সিস্টেমের মধ্যে ঢুকে যাবে আর কি। আচ্ছা, আর এখানে কি হয় বলেন তো? সিস্টেম থেকে পরিবেশে। সবাই বুঝছিস তো নাকি? বুঝতে পারছি। সিস্টেম থেকে পরিবেশে। এই যে সবাই বুঝলো তো নাকি বন্ধুরা? এটাকে মনে রাখতে বলছিলাম হাততালি দিয়ে। হাততালি দেওয়ার মানে বন্ধন কি হচ্ছে আমাদের বলেন তো? গঠিত হচ্ছে নাকি ভেঙে যাচ্ছে? কোনটা? বন্ধন গঠিত হচ্ছে। সো বন্ধন যদি গঠিত হয়, শব্দ শক্তি এখান থেকে নির্গত হইতে খেয়াল করা গেছে, তাপ শক্তি এখান থেকে নির্গত হয়েছে। সো বন্ধন গঠিত হলে শক্তি নির্গত হবে, এনার্জি রিলিজ হবে। সো চলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা অঙ্ক করা শুরু করি। এই অঙ্কগুলো খুবই সহজ, বাট মনোযোগের ব্যাপার। ট্রাস্ট মি, মনোযোগের ব্যাপার। তুমি মনোযোগ হারাবা তো শেষ। মানে একই বিক্রিয়া বারবার লেখা লাগবে, তখন দেখবা যে ভুল হয়ে যাবে। সমতা করতে যায় ভুল হয়ে যাবে, যোগ বিয়োগ করতে যায় ভুল হয়ে যাবে, আর কিছুই না। সো আমরা জাস্ট দুইটা ফর্মুলা ইউজ করব। একটা ঝামেলা হয়েছে এখানে, কিন্তু একটা মাইনাস আছে কোনায়, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ছোট্ট করে একটা মাইনাস। শ্বেতাব চন্দ্র আমাকে একটু মনে করে দিয়ে মাইনাসটা ঠিক করা লাগবে, বড় করা লাগবে। হ্যাঁ, আচ্ছা। সো চলো কি বলছে দেখি। 298 কেলভিন তাপমাত্রায়, এটা দেখে অবাক হওয়ার কিছু নাই, 298 কেলভিনই তাপ প্রসারণের জন্য প্রমাণ তাপমাত্রা, কোনো একটা তাপমাত্রা হোয়াটএভার। কার্বন টেট্রাক্লোরাইড, পানি, কার্বন ডাইঅক্সাইড এবং HCl এর প্রমাণ সংগঠন তাপ যথাক্রমে এত 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 এবং এত। তোমরা বোঝো নাই কিসের মান দেওয়া আছে তোমার কাছে? সংগঠন তাপের মান দেওয়া আছে, বা গঠন তাপ যেটাকে আমরা বলি। চারটা জিনিসের গঠন তাপ দেওয়া আছে, বুঝিয়াছো? দিয়ে বলতেছে প্রদত্ত বিক্রিয়াটি ডেল এইচ 298 কত। ডেল এইচ লেখার পরে সাবস্ক্রিপ্ট করে যে পায়ের কাছে 298 লেখছে, এর মানে হচ্ছে 298 কেলভিন তাপমাত্রায় ওই ডেল এইচটা কত। সো দ্যাটস এ ভেরি নর্মাল থিং। তোমার যদি অঙ্কটা দিত 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে 300 কেলভিন তাপমাত্রায়, তাহলে এখানে কি লিখে দিত? ডেল এইচ 300K। সো ওইটা দেওয়া জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য, যে দেখে দেখে ভয় পাও কিনা, ওটা দেখে ভয়ের কিছু নাই। আচ্ছা, সো ডেল এইচ 298 এর মান গণনা করো। কোন বিক্রিয়াটা ডেল এইচ বের করতে বলছে? এই যে নিচের যে বিক্রিয়াটা আছে এটার ডেল এইচ। আপনারা কি বুঝেছেন বন্ধু? তাহলে তুমি পাশে লিখে নাও যে এই বিক্রিয়ার পাশে সেমিকোলন দিয়ে লেখো এটা ডেল এইচ ইকুয়াল টু হোয়াট। দ্যাট ইজ ইয়োর টার্গেট। ফিজিক্সের অঙ্ক করার সময় যেমন তোমরা ভদ্রলোকের মতো লিখে নাও
যে ত্বরণ এত, সময় এত, আদিবেগ এত, তাহলে স্মরণ কত, এটাই বের করতে হবে। সো একইভাবে তুমি লিখে নাও যে এই বিক্রিয়াটার ডেল বের করতে হবে। প্রথম কাজ যেটা করবা, তোমাকে গিভেন যে ডেটাগুলো আছে বাংলায় বলা, সেটাকে ম্যাথমেটিক্যালি ট্রান্সলেট করবা। মানে ব্যাপারটা বোঝো, তোমাকে বলছে কি CCl4 এর গঠন তাপ -106.69 বলছে না? ওই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি যদি আমরা লিখি তাহলে কেমন আসে? কার্বন টেট্রাক্লোরাইডের কি তাপ লেখা লাগবে আমাদের? গঠন তাপ। তাহলে বলো, ডান পাশে আমরা ডান পাশে লিখবো 1.CCl4, বাম পাশে কি লেখা লাগবে? কার্বন প্লাস কি বলেন তো, 2Cl2। এই বিক্রিয়ার ডেল এইচ এর মানটা ওরা বলছে হচ্ছে মাইনাস, এ বাবা ওই মাইনাসটা তোরা দেখতে পাচ্ছিস তো নাকি? -106.69, এত একক কি? কিলোজুল পার মোল। আচ্ছা হয়েছে, লেখো যা একক দেয়া আছে লিখে দাও, এই যে হয়েছে, শেষ। যে কথাটাকে ওরা বাংলায় বলছিল সেটাকে জাস্ট আমরা ম্যাথমেটিক্যালি ট্রান্সলেট করছি, আর কিচ্ছু না। পরেরটা কি দিছিল? পানির গঠন তাপ দিছে। তো পানির গঠন তাপ কিভাবে লিখবো? ডান পাশে থাকবে আমাদের কি বলেন 1.H2, 1 মোল পানি থাকবে, বামে কি থাকবে? হাইড্রোজেন প্লাস হচ্ছে তোমার হাফ O2। বুঝেছো? এই বিক্রিয়ার যে ডেল এইচ আমরা লিখবো সেটার মান ওরা কত বলছে? ওরা তো খুব ভালো কথাই বলবে আর কি। দেখো তো কত বলছে, ওই 3টা 4টা লাগবে, লিখে ফেলি। আচ্ছা, ডেল এইচ এর মানটা ওরা বলছে হচ্ছে পরেরটা -241.83, এত কিলোজুল পার মোল। ঠিক আছে? সো এই সবগুলো লেখা লাগবে আর কি। মানে এইটা লিখতে যেই অনেকে ভুলভাল করে বসে, মানে গেঞ্জাম করে ফেলে আর কি, ওই ভুলটা করা যাবে না। আচ্ছা, পরের বিক্রিয়াটা কি বলছে? কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। তাহলে আমার ডান পাশে কি লেখা উচিত? 1.CO2, ডানে লিখবো 1CO2, বামে কি থাকবে আমাদের? কার্বন প্লাস হচ্ছে O2। সো এই বিক্রিয়ার ডেল এইচটা হচ্ছে 3 নাম্বারটা, এইটা। তাহলে -393.37। আচ্ছা, পরেরটা কি বলছে আবার তোমার? কোনটা এটা? HCl। তাহলে ডানে কি লিখবো? 1.HCl। তোমরা বলো বামে কি থাকবে আমাদের? বামে থাকবে হচ্ছে আমাদের হাফ H2 প্লাস হচ্ছে হাফ Cl2। তাহলে এই বিক্রিয়াটার ডেল এইচ হবে হচ্ছে -92.46 কিলোজুল পার মোল। এইটুকু সবার কাছে পরিষ্কার বলেন? আচ্ছা ঠিক আছে, খুব পরিষ্কার। তোমাদের মস্তিষ্কের ভিতরে তো এমনিও পরিষ্কার, কিছু নেই, ফাঁকা, সব এমনি সবসময় জন্ম থেকে পরিষ্কার। এখন তোমার যে কাজটা করা লাগবে সেই কাজটা হচ্ছে তোমার এখানে যে টার্গেট রিয়াকশন কোনটা বুঝছো? উপরে দেওয়া যে বিক্রিয়াটা, যেটা ডেল এইচটা বাইর করতে বলছে, ওটা আমরা বলবো টার্গেট রিয়াকশন। এই টার্গেট রিয়াকশনের মতো করে একটা সমীকরণ বানাইতে হবে গিভেন রিয়াকশনগুলোকে যোগ বিয়োগ করে। তোরা মনে হয় বুঝিস না আমি কি বলছি। যে সমীকরণগুলো তোমার কাছে দেওয়া আছে, এই 4টা বিক্রিয়া দেওয়া না, এই 4টা বিক্রিয়াকে এমনভাবে যোগ বিয়োগ করব যেন ফাইনালি লিখলে আমার লিখে যোগ করলে এই রিয়াকশনটা আসে। বুঝতে পারছিস কি বাবা? আচ্ছা, এখন আমরা আসো বিক্রিয়াগুলোর নাম্বার দিই। ধরো এটাকে দিলাম 1 নাম্বার বিক্রিয়া, এটাকে দিলাম 2 নাম্বার বিক্রিয়া, এটাকে দিলাম 3 নাম্বার বিক্রিয়া, এটাকে দিলাম 4 নাম্বার বিক্রিয়া। এই অঙ্কগুলো করার একটা শর্টকাট সিস্টেম আছে, শর্টকাটে এখন যাব না, পরে পুরা চ্যাপ্টারের শেষে মানে তাপ রসায়নের শেষে আমি দেখাবো আর কি। তখন এই স্লাইডগুলো আমার আবার ওপেন করা লাগবে, যে শর্টকাট দিয়ে করলে এক লাইনে এইটুকু জায়গায় হয়ে যাবে, কেমনে করে আর কি, ওটা পরে দেখাবো। এই বাবা বুঝতেছিস নাকি? ভয় পাই চলে গেছিস? আসিস তো? একজন আছে, আচ্ছা ঠিক আছে, যাক একজনই মেলা। এখন আমাকে একটু বলো তাড়াতাড়ি, সেটা হচ্ছে তাই ওকে। আরিয়ান কই? অনেকক্ষণ শুনি না, মনে হয় মাঠে খেলতে গেছে নাকি? আচ্ছা ভাবো, তোমার 1 নাম্বার বিক্রিয়াকে কি করা লাগবে একটু দেখো তো তাকে। কিভাবে বুঝবা কি করা লাগবে? সেটা হচ্ছে দেখো, তোমার এখানে যে কোনো একটা পদার্থ মিলায় ফেলবা, যে এই বিক্রিয়ায় কোনো একটা পদার্থ আছে যেটা ওই বিক্রিয়াও আছে। যেমন ধরো আমার চোখে পড়তেছে CCl4, এখানে CCl4 কোথায় আছে? বামে না? আর এই বিক্রিয়ার কোথায় আছে? ডানে। বোঝো নাই? তাহলে 1 নাম্বার বিক্রিয়াকে কি করলে বলেন তো ওইটা আসবে আলটিমেটলি? এটাকে উল্টা করা লাগবে না? মানে বিক্রিয়ক জিনিসগুলোকে যদি আমরা উৎপাদে পাঠাই দিতাম, অনেকে মনে মনে ভাবতেছে এটা তুই কি ইচ্ছা হলে পাঠাতে পারবি? আমার কথা হচ্ছে আমি পারবো। তার কারণ আমার কাছে ল্যাভয়েসিয়াল ল্যাপ্লাসের সূত্র ছিল, আমি জানতাম কোন একটা বিক্রিয়া এ থেকে বিতে গেলে যা ডেল এইচ হয়, বি থেকে এতে গেলেও তাই ডেল এইচ হয়, জাস্ট চিহ্নটা অপোজিট হয়ে যায়। মনে আছে আপনাদের? তাহলে আমরা কি বলবো? 1 নং বিক্রিয়াকে বিপরীত করে,
1 নংকে বিপরীত করে, কথাগুলো লিখি একটু, চলো। লেখা লাগবে হচ্ছে 1 নংকে বিপরীত করে, 1 নং বিক্রিয়াকে উল্টায় দিয়ে, সোজা কথা। বলো এবার 2 নাম্বার বিক্রিয়াকে কি করা লাগবে? এখানে আছে 2H2 আর এখানে আছে, না হয় তাহলেও করা যাবে। আরে বাবুরে, ইন সেন্স অফ হিট ট্রান্সফার বা হিট এক্সচেঞ্জ বা হিট চেঞ্জ, ইউ ক্যান রাইট এনি রিয়াকশন ইন এনি ফর্ম, জাস্ট ল্যাভয়েসে ল্যাপ্লাস আর হেসের ফর্মুলা মানতে হবে, আর কিছু না। আমরা দেখছিলাম না যে একটা বিক্রিয়াকে তো আমরা চাইলেই 3-4 দিয়ে গুণ করতে পারি, চাইলে ভাগ করতে পারি, তাহলে ডেলেজের উপর ওই অপারেশন চালাবা। বোঝা নাই বন্ধু? উভমুখী বাস্তবে যদি নাও হয়, ওই যে হেসের সূত্র কি বলছে, আপাত অবাস্তব বিক্রিয়া, মানে অ্যাপারেন্টলি দ্যাট ইজ নট পসিবল। আসলে তো টেকনিক্যালি যে কোনো বিক্রিয়া উভমুখী, যে কোনো বিক্রিয়াকে রিভার্স করানো যায়। যদি করতে না পারি সেটা তোর ব্যর্থতা, আমার ব্যর্থতা। আজকে করা যাচ্ছে না, 2 বছর পরে তো করা যাবে, 200 বছর পরে হলেও তো করা যাবে, আল্লাহ তো পারবে। বুঝিস না আমার কথা? যদি রিভার্স করাইতে পারো তখন যে এনথালপির পরিবর্তন হবে সেটা তুমি জাস্ট বাইট করতেছো, আর কিছু না। ওকে, সো এখন বলেন 2 নাম্বার বিক্রিয়া যেভাবে আছে সেভাবে কি রেখে দিব নাকি কিছু একটা করা লাগবে এখানে? এটাকে উল্টা করা লাগবে। রিভার্স করতে হবে। আর হচ্ছে 2 দিয়ে গুণ করা লাগবে। করতে হবে। কেন বোঝো নাই? এখানে পানি আছে একটা আর ওইখানে পানি আছে 2টা, তাহলে কি বলবো? 1 নংকে বিপরীত করে 2 নংকে 2 দিয়ে বাবারে গুণ করে বিপরীত করে। আচ্ছা, এবার 3 নাম্বার বিক্রিয়া আসো, বলো 3 নাম্বারকে কি করা লাগবে? 3 নাম্বারের ক্ষেত্রে দেখো, একটা টার্গেট ম্যাটেরিয়াল বাইট করো, কার্বন ডাইঅক্সাইড আছে ডান পাশে 1 মোল, এখানেও কি কার্বন ডাইঅক্সাইড আছে না? কিছুই করা লাগবে না, থাকুক, ওইটা জাস্ট ওইভাবেই থাকবে। যে জিনিস, যে বিক্রিয়াগুলোকে দেখবা কিছুই করা লাগবে না, ওটার কথা মনে রাখবা, মনে রেখে দাও যে পরে লিখবো, আগে লিখবা না আর কি। বলো 4 নাম্বার বিক্রিয়াকে আমার কি করা লাগবে? 4 দিয়ে গুণ করতে গুণ করতে হবে। তাহলে এবার লেখো 4 নংকে 4 দিয়ে গুণ করে কি করবো বলেন তো এবার? 3 নং এর সাথে যোগ করি। তোমরা মনে হয় বোঝো না এই ব্যাপারটা কি বলছি, অনেক বড় একটা বাংলা কথা। এই অঙ্কগুলো দেয়ই হচ্ছে তোমার মনোযোগ টেস্ট করার জন্য, যে ধীরে ধীরে তুমি বলতে পারতেছো কিনা, এবং বুয়েটে এই অঙ্কগুলো প্রচুর পরিমাণে আসতো এক সময়, জাস্ট অ্যাটেনশন চেক করে, আর কিছুই না। অ্যাটেনশন, মনোযোগ, ধৈর্য। আর তোমাদের একটা মজার কথা বলি আর কি, কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও আমার সামনে আসে, শুধু মানে আমি এইসব জিনিস দেখি যেহেতু, এই কারণে আসে। ওই যে দেখবা যে সোহাগ ভাইয়ের একটা ভিডিও আছে, যে উনি ওই যে উঁচা নিচা বেঁকা তেড়া তারের মধ্যে দিয়ে একটা রিং নিয়ে যাওয়ার যে খেলাটা, ওটা খেলতেছে, দেখছো? ওই প্রোডাক্টটা তো সেল করে মনে হয় আর কি রকমারি.com থেকে। হ্যাঁ, কিসে? রকমারি থেকে। ফোকাস চ্যালেঞ্জ, রাইট। এখন ওই ভিডিওটা দেখলাম আবার ইদানিং আহমদুল্লাহ হুজুরকে দিয়েও করাইছে। তো ব্যাপারটা হচ্ছে যে উনি ধরো হুজুর মানুষ, উনার কি এই মনোযোগটার দরকার আছে? দ্য আনসার ইজ যে মনোযোগী মানুষ সে সব কিছুতে মনোযোগী। মানে ধরো সে চুরি করতে গেছে তাও সে মনোযোগী, সে পড়ালেখা করতেছে তাও সে মনোযোগী, সে রাস্তাতে হাঁটতেছে তাও সে মনোযোগী। যে মনোযোগী না সে সব জায়গাতে অমনোযোগী। সো এই জন্য কিছু মানুষজন, কিছু ছেলেপেলে আমার সাথে কাজে আসে বা যখন পরিচয় হয়, আমি একেবারে পাত্তা দিই না। মানে যখনই বুঝি যে এর কাজে মনোযোগ নাই, মানে কথাবার্তায় বোঝা যায়, টের পাওয়া যায় আর কি, দরকার নেই এর সাথে কথা বলার বা এর সাথে অ্যাসোসিয়েট হওয়ার। সো ঘটনা হচ্ছে যে মনোযোগের যে চেষ্টাটা, সেটা তোমার গেম খেলে হোক, যা করে হোক, মনোযোগী মানুষই আলাদা। সো মনোযোগী মানুষ হওয়ার চেষ্টা করা খুব কাজে লাগবে। বুয়েটে এই কারণে এই অঙ্কগুলো প্রচুর দিত। মানে এটাতে এমন কোনো আহামরি মেধার খেলা না, এটা হচ্ছে সিম্পলি ওর মনোযোগ আছে কিনা, যা করতেছে মনোযোগ দিয়ে করে কিনা, ট্র্যাক হারায় ফেলে কিনা। ওকে, এবার বলো তোমরা, তাহলে এক এক করে আমাদের রিয়াকশনগুলো লিখতে হবে। আমি এই বিক্রিয়াগুলোকে আরেকটু ছোট করে দিই, কারণ আমার এখানে জায়গা লাগবে অনেক। অলরেডি বিক্রিয়াগুলো আছে তো, আবার লেখার জন্য তো আমার একটু ছোট করে দেওয়াই লাগবে, কারণ তো ঝামেলা। ওকে, সো এবার বলো বন্ধু, আমার এখানে তেমন কোনো সুবিধা হইলো না। আচ্ছা, একটা কাজ করি, আমি এই লেখাগুলোকে ও পাশে নিয়ে যাই, তাহলে এই জায়গাটা কাজে লাগানো যাবে। এই যে ধরো স্পেস ম্যানেজমেন্ট, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই চিন্তাটা করতেছি না, এইটা তো একটা মনোযোগের ব্যাপার। সো যে মনোযোগী মানুষ সে সব জায়গায় মোটামুটি মনোযোগ খাটাইতে পারে, যদি না নিতান্তই তার অপছন্দের বিষয় হয়। সো দ্যাটস ওয়াই ইউ শুড ট্রাই টু বি ফোকাসড অন এনিথিং অ্যাজ এ হিউম্যান বিং। ইউ শুড ট্রাই লার্নিং দ্যাট স্কিল, মনোযোগ দেওয়ার স্কিলটা। ওকে, চলেন এবার কি করার কথা। ও আচ্ছা, ভালো কথা, এই কথাটাকে তুমি সংক্ষেপে একভাবে লিখে দিতে পারো। সে লেখার স্টাইলটা একটু বোঝো। যে বিক্রিয়াকে আমরা বিপরীত করে যোগ করতে বলতেছি, কোন একটা ইকুয়েশনকে বিপরীত করে যোগ করার মানে আলটিমেটলি ওকে বিয়োগ করা, এটা কি তোমরা বোঝো?
হ্যাঁ ভাইয়া ছোটবেলায় তোমরা এরকম করছো না 2x + 3y = ধরো 5, এর সাথে ধরো 3x - y = ধরো 4, বলতা না যে এই দুইটাকে যোগ করে পাই, সরি বিয়োগ করতে যখন যাইতা তখন কি করতা, এইখানে একটা মাইনাস লিখতা, মনে আছে? লিখতাম মাইনাসের জায়গায় কি লিখতা? প্লাস বুঝছো না, ওই যে বিপরীত করতেছো তুমি, পুরো জিনিসটাকে বিপরীত করতেছো। ঘটনা হচ্ছে কোন একটা রাসায়নিক বিক্রিয়া হোক বা গাণিতিক সমীকরণ হোক, বিপরীত করে যোগ করার মানেই হচ্ছে ওটাকে আলটিমেটলি বিয়োগ করা। সো তাহলে এবার বলেন তো আমাদের এখানে কি লেখা উচিত? আমাদের এখানে লেখা উচিত, দেখো 3 নংকে তুমি কিছু করো নাই, তাহলে প্রথমেই তোমার লেখা উচিত 3। 4 নংকে 4 দিয়ে গুণ করে যোগ করছো, তাহলে যোগ 4 ইন্টু হচ্ছে 4, বোঝো না এই ব্যাপারটা? বুঝছি আচ্ছা 2 নংকে 2 দিয়ে গুণ করে বিপরীত করে যোগ করছো, তার মানে কি লিখবে এবার? বিয়োগ 2 নাম্বার ইন্টু হচ্ছে 2, তার থেকে আবার -1। তোমরা মনে হয় বোঝো না আমি কি বলছি। ওই পুরো বাংলা কথাটাকে এইভাবে লেখা যায় আর কি। বাবা তোরা কি আমার কথা বুঝছিস? হ্যাঁ ভাইয়া বুঝছি। আমার যে টেনশনটা হয় তোদের নিয়ে, কি কি যে বুঝিস আর কি কি যে বুঝিস না। আপনি এটাই বলুন হিমন চন্দ্র অনাহারি, তোমাকে আমি দিব কিল। আসো বন্ধু, সো তাহলে কি করার কথা? প্রথমে 3 নাম্বার রিয়াকশন লিখে ফেলাই, যা ছিল তাই। লে বাবা, এই দেখো কপি পেস্টের কি মজার খেলা চলতেছে এখানে। এ লে বাবা 3 নাম্বার বিক্রিয়া যা ছিল তাই থুয়ে দে, বুঝেছ? অ্যাজ ইট ওয়াজ, যেরকম ছিল সেরকমই রেখে দিব, কোনো চেঞ্জ দরকার নেই। তারপরে কি করার কথা? 4 নাম্বারকে 4 দিয়ে গুণ করে যোগ করার কথা। তাহলে 4 নাম্বার বিক্রিয়াকে আমি একটু নিয়ে আসি। মানে আমি হাতে লিখতেছি না, সময় নষ্ট হবে, এই কারণে জাস্ট কপি করে করে নিয়ে আসতেছি। ওকে, এই বিক্রিয়াকে বলেন কি করার কথা? 4 দিয়ে গুণ করার কথা, তাই না? তাহলে এখানে আমি 4 দিই, 4 দিই, সরি ওখানে তো হাফ হাফ ছিল, তাহলে এখানে কত আসবে? 2 করে হবে। এই যে দেখছো এই মনোযোগগুলো হারাইলে সমস্যা, এখানে 4 আসবে। তাহলে ডেলেজ কি যা ছিল তাই থাকবে নাকি চেঞ্জ হবে? না 4 দিয়ে কোন হবে? তাহলে এখানে 4 দিয়ে গুণ করা লাগবে। এই জিনিসগুলাই মনোযোগের ব্যাপার, আর কিছুই না। ওকে, তারপরে বলো কি করার কথা? 2 নাম্বারকে 2 দিয়ে গুণ করে বিপরীত করার কথা। সো এখন এটা আমার হাতে লেখা লাগবে। 2 নাম্বার বিক্রিয়া, এটা 2 দিয়ে গুণ করে যদি বিপরীত করি তাহলে বাম পাশে কি আসবে বলো তো? 2H2 আসবে না? হ্যাঁ কি কয় এগুলা? 2H2 আসবে না বামে? আচ্ছা বিক্রিয়া করে ডান পাশে কি আসবে বলো তো? 2H2 + O2। 2H2 প্লাস হচ্ছে O2, তাহলে বলো এই বিক্রিয়া ডেল H কি আসবে? প্রথম কথা, এই বিক্রিয়া ডেল H ছিল হচ্ছে মাইনাস, এখন হয়ে যাবে প্লাস। তাহলে প্লাস 241.83 ইন্টু কত বলেন তো? 2 কিলোজুল পার মোল ছিল, এখন কিলোজুল পার মোলই আছে। আচ্ছা তারপরে কি বলছে? 1 নাম্বারকে ডাইরেক্ট মাইনাস, তার মানে 1 নাম্বারের প্রোডাক্টে যা ছিল CCl4, ওটাকে আমি রিঅ্যাকট্যান্ট সাইডে লিখবো। তাহলে লিখবো হচ্ছে CCl4 বিক্রিয়া করে কি তৈরি হয়েছে বলেন? কার্বন প্লাস হচ্ছে 2Cl2, কিছু বোঝো নাই? সেই বিক্রিয়া ডেল H কত হবে বলো তো? 106.69 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল। বুঝেছিস? এই তো এখন এই যে 4টা বিক্রিয়া, এই 4টা বিক্রিয়াকে তোমার কি করা লাগবে জানো? এই 4টা বিক্রিয়াকে সিম্পলি যোগ করো, যোগ করলেই দেখবে একটা ম্যাজিক হয়েছে এখানে। কেমনে যে হয়েছে এই মিরাকুলাস জিনিসটা জানি না, বাট হবে। অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অ্যাবাউট ল্যাভয়েসিয়ার, ল্যাপ্লাস অ্যান্ড হেস। তাদের এই সূত্রটার এইটাই হচ্ছে ম্যাজিকটা, যে কিভাবে হবে আমিও জানি না ভাই, কিন্তু হয়। চলো যোগ করলে দেখো তো কি হয়। দেখো ডান পাশে কি একটা কার্বন ডাইঅক্সাইড ছিল না? আছে, থাকুক, ওটা কারোর সাথে কাটে না। বাম পাশে ডান পাশে 4HCl ছিল, ওটাও কারোর সাথে কাটে না, খেয়াল করে দেখো। এইখানে দেখো 2টা H2 ছিল, এই যে 2H2, এটার সাথে কিন্তু এটা কাটে, বোঝো নাই? হ্যাঁ আচ্ছা তারপরে ডান পাশে এখানে O2 ছিল, এই O2 সাথে কাটে। আর কি কি কাটে দেখেন তো? ডান পাশে এখানে 2Cl2 ছিল, সাপুড়ে দিয়ে কাটছি, এখানে 2Cl2 সাথে কাটছে। আর কি কিছু কাটে? কার্বন। কার্বন কই পাইলা? আমি তো ও এই যে, ওর সাথে। আচ্ছা এটাকে গুচু 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 দিয়ে কাটি, 3 দাগ, গুচু 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 3 দাগ। আর কিছু কাটাকাটি যায়? যায় না। তাহলে আমরা এবার যা যা পাচ্ছি যোগ করে দিব। দেখো CCl4 1 মোল ছিল, একেবারে মিলে গেছে
ও যে ইমনের আনন্দের সীমা নাই। প্লাস হচ্ছে কি হবে, দুইটা পানি বিক্রিয়া করে সিম্পলি যা আছে যোগ করে দিয়ে দেখবা ম্যাজিক হয়ে গেছে। বিক্রিয়ার প্রোডাক্টে কি পাওয়া যাবে বলেন? একটা কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে, কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে, আর 4টা HCl পাওয়া গেছে, আর সব কিন্তু কাটাকাটি গেছে। এবার তোমরা ভাবো তো এই বিক্রিয়ার যে ডেল এইচটা সেটা কিভাবে পাবো? সবগুলো যোগ করে দাও। সিম্পলি ডিরেক্ট অ্যাডিশন। এবং অ্যাডিশন করতে গেলে অনেকে গ্যাঞ্জাম করে। কি গ্যাঞ্জাম? প্লাস মাইনাস উল্টা পুল্টা করে বাবারে বাবা। সিম্পলি ক্যালকুলেটরে কি টিপবি আমি বলে দিই, দেখ -393.37 এটা লিখবি। তারপরে এর সামনে কি আগে থেকে একটা মাইনাস ছিল না, ওইটাকে নিয়ে এখানে চুপ করে বসাই দিবি, শেষ। মানে ওর থেকে ওর বেসিক্যালি বিয়োগ হচ্ছে আর কি, বাট দুইজনই মাইনাস বললে আলটিমেটলি যোগ হয়ে যাবে। ওটা কি করতে হবে এটা ক্যালকুলেটর বুঝে নিবে। তোরা কি বুঝছিস বাবা? আচ্ছা, এখানে তারপরে কি লিখবা? এই যে 241.83 × 2 এইটার সাথে কি হবে বলেন তো? ক্যালকুলেটরে কি লেখা লাগবে? যোগ। আবার কয় মাইনাস, এই গর্দব বুঝিস নাই কিছু? হ্যাঁ এরকম তো হবে। ওই যে মতিঝিলে এই করে কান্দে কেটে আধা ঘন্টা ধরে কাটাইছি যে ভাই তুমি মেলে না, এক একজনের এক এক উত্তর গাধা। পরে আমি যাই দেখি খাতার মধ্যে কি কি আগডুম বাগডুম করছে। যোগ হচ্ছে এটা। তোরা মজার কথা শুনবি, দিনে দিনে ভোলা ভাইনের কমন সেন্স কি পরিমাণে কমতেছে কসম খোদার। ইতিহাসে আমি যত বছর ক্লাস নিয়েছি, যতগুলা ব্যাচে, কোনোদিন কোথাও আমার এই জিনিসটা দেখানো লাগে না, বলা লাগে না, আল্লাহর কসম কইতেছি। আমি জাস্ট বলছি এগুলো যোগ করে দিবি, দেখবি আনসার হয়ে গেছে, শেষ। এই চল পরের অঙ্কে যাই। এই বছরই ইতিহাসের প্রথম ওই যে মতিঝিলে এই যে শতাব্দের নটরডেমের সব মেধাবীরা, তাদের মধ্যে যাই দেখলাম যে তারা এটা ভাবতেছে না। কি একটা অবস্থা! এই আজকে আমার জীবনের দ্বিতীয় ক্লাস, যে ক্লাসে আমার এটা বলে দেওয়া লাগতেছে ক্যালকুলেটরে কি টিপবা। আগে কোনোদিন বলা লাগে না, পোলাবেনটা বললে বুঝছে ভাই ঠিক আছে থাম। দিনে দিনে বড় বাড়িতেছে দেনা রে বাবা। আচ্ছা কত আসছে এটা বলেন? ওই হবে কিছু একটা হবে। এবং খেয়াল করে দেখো, দিস ইজ দ্য এক্স্যাক্ট টার্গেটেড রিয়াকশন। CCl4, এই যে CCl4, দুইটা পানি, কার্বন ডাইঅক্সাইড, 4টা HCl, 4টা HCl, শেষ। ভাবতেই পারো যে ভাই আপনি ফিজিক্যাল স্টেটগুলো লেখেন নাই কেন? লেখাটা জরুরি না। এই বিক্রিয়াগুলো মিলে যায়, আমি জানি এগুলো বাচ্চা বিক্রিয়া, একাডেমিকে সব বাচ্চা অ্যাডমিশনের সময় এটার খুবই বাধা ধরা কয়েকটা টাফ ম্যাথ আছে। বাকি সবগুলো এই ফিজিক্যাল স্টেট এমনভাবে দেয় যে কাটাকাটি করলে যেন 0 হয়। তোমরা চাইলে প্রথম থেকে লিখে নিবা আর কি। আমার কথা কি বুঝেছো? মানে বোর্ডে এমনি ধরবে না, অনেক কষ্ট হবে এক পেজের মধ্যে করা, এই জন্য আমি আর কিছু লিখলাম না আর কি। সো দ্যাটস দ্য থিং। এই অঙ্কটাই করতে গেলে চাইলে এতটুকু জায়গার মধ্যে করে ফেলা যায়, এইটুকু জায়গায়। শর্টকাট একটা মেথড আছে, এটা পরে দেখাবো না আর কি, আজকে না, পরে। আগে নর্মাল নিয়মে অঙ্ক করা শেখো, যে রিটেন পরীক্ষায় কিভাবে লিখবা, আর ওইটা না লেখে এটা লিখলেও হবে আর কি। ওকে, এবার আসো বন্ধু পরের অঙ্কে যাই। বিক্রিয়ায় প্রমাণ গঠন এনথালপি যথাক্রমে এত এবং এত কিলোজুল প্রতি মোল, মানে কিলোজুল পার মোল। বিক্রিয়াটির প্রমাণ এনথালপি কত? তোমরা কি কথাটার মানে বুঝছো? কোন বিক্রিয়ার প্রমাণ এনথালপি বের করতে বলছে? এনথালপি মানে বুঝছো তো, ডেল এইচ। বিক্রিয়াটার ডেল এইচ কত? ওই যে প্রথমে যে বিক্রিয়াটা দিছে ওইটার এনথালপি বের করতে বলছে। মানে এনথালপি বলতে এনথালপি চেঞ্জ, পরিবর্তন। হ্যাঁ, বাট ওই কিছু করার নাই, এটা বুয়েট আসা অঙ্ক, এমনি ল্যাঙ্গুয়েজ দিছিল, আমার এখনো মনে আছে। করো, বলো প্রথম কাজ কি করা লাগবে আমাদের বলেন তো? এই কথাটার মধ্যে গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা বোঝো। এই বিক্রিয়ায় প্রমাণ গঠন এনথালপি। আচ্ছা, প্রমাণ গঠন এনথালপি বা গঠন এনথালপি তো কোনো বিক্রিয়ার হয় না। গঠন এনথালপি তো একটা মানে একটা পদার্থের হয়। এটা কি তোরা বুঝো যে এই পদার্থের গঠন এনথালপি এত? বুঝিস নাই মনে হয়। সো বলছে যে এই বিক্রিয়ায় প্রমাণ গঠন এনথালপি এত, এর কথাটার মানে কি বলো তো? হ্যাঁ হইল, নির্দিষ্ট তাপমাত্রা তো বটেই। হ্যাঁ, তোরা তাপমাত্রা চাপ নিয়ে কেন? যে কোনো একটা তাপমাত্রা চাপে তো বিক্রিয়া করছে, সেটাই ইস্যু না। আমি বলতেছি গঠন এনথালপি আসলে কার হয়? একটা পদার্থের হয় না? পানির গঠন এনথালপি এত, কার্বন ডাইঅক্সাইডের গঠন এনথালপি এত, HCl এর গঠন এনথালপি এত। সেটা একটা পদার্থের হওয়ার কথা, কিন্তু কোনো বিক্রিয়ার তো গঠন এনথালপি হয় না। এই বিক্রিয়ার গঠন এনথালপি কত? এই কথার মানে কি? রাইট, এই কথাটা বুঝতে হবে আর কি, যে এই বিক্রিয়ায় যেসব পদার্থ জড়িত আছে। কোন সব পদার্থ জড়িত আছে? এই যে অ্যামোনিয়া আছে, তাহলে অ্যামোনিয়ার গঠন এনথালপি হচ্ছে এই যে -46। অক্সিজেন জড়িত আছে, তাহলে অক্সিজেনটা হচ্ছে এইটা। NO জড়িত আছে, নাইট্রিক অক্সাইড আছে এটা। পানি জড়িত আছে, পানিরটা তো দেন। আরে তাহলে অঙ্কের টাইপিং এ ভুল হয়েছে। হ্যাঁ, আমার পদার্থ তো 4টা, তাহলে গঠন এনথালপি তো 4 জনের দেওয়ার কথা না?
ও ভাবি, তাই তো আপনার ভাই তো বলছিল অক্সিজেনের গঠন তল্পে শূন্য, এই জন্য বুঝি দেয়নি। যা দুষ্ট। তোমরা বোঝো না এই খেলাটা কোথায়? এই অঙ্ক পরীক্ষার হলে বৈশা পোলাপাইন কাইন্দে ভাষায় ফেলছে, স্যার অঙ্কে ডেটা ভুল আছে, একটা ডেটা দেন নাই, তাইলে তো আমাদেরকে নাম্বার এমনিই দিয়ে দিবেন। স্যাররা এসে প্রশ্ন দেখবেন, তাই বুঝি, ঠিক আছে দিয়ে দিব, লেখো যা পারো লেখো, না পারলে চলে যাও, আমরা নাম্বার এমনিই দিয়ে দিব। তোমরা কি বুঝছো আমার কথা? আচ্ছা, ও আমাদের একটু টাইপিং মিস্টেক হয়েছে, শ্বেতাব চন্দ্র মনে করে দিও। NH3 39 হয়ে গেছে ওইটা। হ্যাঁ তো এই যে ইমন এখন কি করছে দেখছো, আমার সাথে না পাইলে এখন মননের সাথে মারামারি লাগাইছে। এখানে তো অক্সিজেনের দিয়াই আছে 0 হ্যাঁ সেটাই তো বলছি। কই? 46 এর পরে 0 0 0 ও পয়েন্ট 0 তারপর ও আচ্ছা, এটা 0 দিলাম না আমি। এবার করো তাড়াতাড়ি ফাস্ট, এই অঙ্ক তোমাদের করা লাগবে, আমি করব না। সরি, কোন 0 রে কাটছি আল্লাহ জানে। আর কইতে লাভ নেই ভাই। তাড়াতাড়ি। হাতে সময় খুবই কম, তোমরা 5 মিনিটের একটা টাইম পাচ্ছ, ফাস্ট এটা করো। হইছে ভাইয়া। শ্বেতাব কথা বলিও না বন্ধু। বলো কি করেছো প্রথমে? অ্যামোনিয়ার গঠন এনথালপি দিছে, তাহলে তাড়াতাড়ি অ্যামোনিয়ার বিক্রিয়াটা লিখে ফেলি, আমি খুব দ্রুত করতেছি। অ্যামোনিয়ার গঠন এনথালপি, তাই না? তাহলে আমার অ্যামোনিয়া কই থাকবে? ডান পাশে থাকবে। ডান পাশে 1 মোল তৈরি হবে কোত্থেকে? নাইট্রোজেন প্লাস হচ্ছে 3H2, তবে 3H2 কি লিখতেছি আমি এগুলো আবল তাবল। ওকে ঠিক আছে আমার লেখা। ওকে, তো এই বিক্রিয়ার ডেলএইচ কত দিছে ওরা? -46 46 একক লিখলাম না। আচ্ছা, তারপরে অক্সিজেনটা তো 0টা লেখার কোনো মানেই নাই। এনও, এনও এর 1 মোল গঠিত হয়েছে, তাহলে 1.NO বামে থাকবে হচ্ছে ½ N2 প্লাস কি ½ O2। তাহলে এই বিক্রিয়ার ডেলএইচ ওরা কত দিছে? +90 90.3 0 তো অক্সিজেনেরটা বাবা, ওটা তো আমি মুছে দিছি। ধরো অক্সিজেনটা ছিল না, বুয়েটের যে প্রশ্নটা ছিল ওটাতে 0 ছিল না আর কি। আচ্ছা, তাহলে এবার আসো, তারপরে লাস্ট। হ্যাঁ বল, কিছু বললি না? বলে নাই। তাহলে এইবার কি লিখবো? H2 প্লাস হচ্ছে ½ O2। এই বিক্রিয়ার ডেলএইচ কত লিখবো আমরা? আল্লাহ জানে কত জানি, এই যে -241.85। ওকে, এবার কি করা লাগবে ভাবেন। উদ্দিষ্ট বিক্রিয়ার দিকে তাকান। অ্যামোনিয়া লাগবে 4 অণু বাম পাশে, তাহলে এই বিক্রিয়া আছে 1 অণু ডান পাশে। যে কোনো একটা পদার্থকে টার্গেট করলেই হবে, বুঝতে পারতেছিস তো সবাই নাকি? তাহলে আমার কি করা লাগবে? 1 নাম্বারকে 4 দিয়ে গুণ করে বিপরীত, তাহলে সামনে একটা মাইনাস লিখে দিলাম, -4 ইন্টু রিয়াকশন নাম্বার 1, এই যে এইভাবে লেখা যায়। আচ্ছা, তারপর আমরা কি করব? 2 নাম্বার বিক্রিয়ায় তো এনও লাগবে 4 মোল ডান পাশে, তাহলে কি লিখবো এবার? যোগ 4 ইন্টু 2 নাম্বার বিক্রিয়া। আচ্ছা, তারপরে 3 নাম্বার বিক্রিয়ায় 6 মোল পানি লাগবে, পানি আছে 1 মোল, তাহলে +6 ইন্টু কত? রিয়াকশন নাম্বার 3। দ্যাট গিভস আস, এটা থেকে কি প্রোডাক্ট পাবো? এখান থেকে পাবো হইতেছে আমরা খুব ভালো একটা জিনিস পাবো। এই দূরও কপি পেস্ট করে দিই। 1 নাম্বার পরে 4 নাম্বারকে 2 নাম্বারকে 4 দিয়ে গুণ করা লাগবে, তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে দেখি, একবার লিখে দিই। কোথায় লিখবো? আচ্ছা, এখানে লিখি আর কি। ওকে, কত দিয়ে গুণ করার কথা জানি? 4, তাই না? তাহলে এখানে আসবে 4, এখানে সরি এখানে আসবে হচ্ছে 2, এখানে 2 ইনটু হচ্ছে কত? 4। ঠিক আছে আমার লেখা? ঠিক আছে। তারপরে আমাদের কি করা লাগবে? 3 নাম্বারকে 6 দিয়ে গুণ করা লাগবে, 6 দিয়ে গুণ করব। ঠিক আছে, 6 দিয়ে গুণ করব। এই যে নিয়ে চলে আসলাম। 6 দিয়ে গুণ করলে এখানে আসবে হচ্ছে 6, এখানে আসবে 3, এখানে আসবে কত? 6। এই যে 6, তাহলে এই বিক্রিয়ার গুণ হবে হচ্ছে 6 দিয়ে। এইবার 1 নাম্বার বিক্রিয়া নিয়ে ঝামেলা আছে। 1 নাম্বারকে কি করতে বলছে? বিপরীত করে 4 দিয়ে গুণ করতে বলছে। তাহলে অ্যামোনিয়া আমার আগেই চলে যাবে, তারপরে বিক্রিয়ার চিহ্ন
দিয়ে কি দিব, কত দিয়ে গুণ করা লাগছিল? 4 দিয়ে, তাই না? 4 দিয়ে। 4 দিয়ে গুণ করছি, ঠিক আছে। এই যে 4 দিয়ে গুণ করছি, তাহলে এই বিক্রিয়ার ডেল এইচ কত হবে? ডেল এইচ এর মান আসবে হচ্ছে মাইনাস ছিল, এটা কি শুধুমাত্র প্লাস হয়ে যাবে না? 46 ইন্টু হচ্ছে 4, আর হচ্ছে অ্যামোনিয়ার সাথে 4 থাকবে, নাইট্রোজেনের এখানে থাকবে হচ্ছে 2, হাইড্রোজেনের এখানে কত থাকবে বলো তো? 12/2 মানে 6। ঠিক আছে আমার লেখা? ঠিক আছে। আচ্ছা, এবার এই পুরো জিনিসটাকে যোগ করে দাও। জিনিস কাটিনি ভাই, আমি লিখে দিছি। আপনি বলছেন তো এই থুই। আচ্ছা, এবার দেখো কি কি কাটে আমরা একটু দেখি। আল্লাহ, কিছু তো কাটে না। আচ্ছা, কাটছে 2টা নাইট্রোজেনের সাথে, এই যে 2টা নাইট্রোজেন কাটছে, তারপরে আল্লাহ থেকে হাইড্রোজেন সাপুড়ে দিয়ে কাটলাম, আর কিছু কাটে না। ঠিক আছে না? ওকে, তাহলে এবার যোগ করলে কি পাওয়া যাবে? 4টা অ্যামোনিয়া, আর 5টা 5টা O2, 3 আর 2 5, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে 5টা O2 বিক্রিয়া করে, যোগ হচ্ছে 5টা O2 বিক্রিয়া করে কি তৈরি করছে? 4টা NO যোগ 6টা পানি। 6টা পানি। তাহলে এই বিক্রিয়ার ডেল এইচ কি হবে? ডেল এইচ নিজেরা করবা, সবগুলো যোগ করে দিবা। বুঝেছো? এটাকে আমরা বলে দিতে হবে ক্যালকুলেটরে কি লিখবা তোমরা। বন্ধুরা কি যে অবস্থা, জেনজি বলতে পারবো নিজেকে, জেনজি ফড়াইছি, বুঝলি? আমার সাথে মস্কার হলো, জেনজি ফড়াই আসছি, তুই এখন আমার লগে মস্কার হলাস। গরুর দল, গতে গরু, গতে গেঞ্জি, এই তো। ঠিক আছে, আসো এবার বন্ধুরা। তারপরে প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড এবং পানির গঠন এনথালপি যথাক্রমে এত এবং এত। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল ইথানলের দহন এনথালপি এত হলে তরল ইথানলের গঠন এনথালপি কত? বাবারে, কি জানি বলছে। আমাকে একটু বলো তো, উদ্দিষ্ট বিক্রিয়াটা কি, মানে এখানে টার্গেট রিঅ্যাকশনটা কোনটা, মানে কোন বিক্রিয়ার ডেল এইচ বের করতে বলছে? ইথানলের গঠন বলো বলো, সবাই বলো তাড়াতাড়ি, টার্গেট রিঅ্যাকশন কোনটা? তরল ইথানলের পাশে থাকবে তরল ইথানলের গঠন এনথালপি বের করো, বলো। তাহলে আমাদের বিক্রিয়াটা কি হবে? ডান পাশে থাকবে হচ্ছে কত? 1 ডট 1 ডট ইথানল। C2H5OH, এই যে লিকুইড। হ্যাঁ, ফিজিক্যাল স্টেট না লিখলেও কোনো সমস্যা নাই, লেখাটা ভালো, না লিখলেও কোনো সমস্যা নেই। কি আর সমস্যা? ওকে, এখন এটা গঠিত হয় কোত্থেকে? এটা গঠিত হয় কোত্থেকে? 2টা কার্বন, 3টা হাইড্রোজেন, আধাটা অক্সিজেন। তাহলে তোমাকে বলছে বেসিক্যালি এই বিক্রিয়াটার কি বের করতে, বলেন তো আমাকে একটু, ডেল এইচ কত? এই বিক্রিয়াটার গঠন এনথালপি নেই, বিক্রিয়াটার ডেল এইচ কত? এই বিক্রিয়াটার ডেল এইচকে আমরা মূলত বলি হচ্ছে ইথানলের গঠন এনথালপি। তোরা কি বুঝছিস আমার কথা? বুঝছি। তোমাকে যা বাইর করতে বলবে ওইটা লিখে ফেলবা, যে এটা বাইর করতে বলছে আমাকে, তাইলে দেখবা ব্যাপার স্যাপার সহজ হয়ে যাবে। এইবার দেখো তো, তোমাকে কয়েকটা ডেল এইচ কিন্তু দেওয়া আছে। কি কি দেওয়া আছে? কার্বন ডাইঅক্সাইডের কি এনথালপি, গঠন এনথালপি দেওয়া আছে, আছে না? আচ্ছা, তাহলে কার্বন ডাইঅক্সাইডের গঠন এনথালপি দেওয়া থাকলে ওই বিক্রিয়াটা লিখে ফেলি। এবার লিখবো হচ্ছে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডের গঠন এনথালপি। সেই বিক্রিয়াটা কিভাবে লেখে? ডান পাশে লিখবো হচ্ছে 1 ডট CO2, বামে থাকবে কার্বন প্লাস O2। এই বিক্রিয়ার যে ডেল এইচ, এটার মান দেওয়া আছে কত? -406 এত কিলোজুল। আমি কিলোজুল আর লিখতেছি না, বুঝবি কি? বুঝবো। এটা না বুঝলে আমার কাছে আসবি, কি লাইভ পিঠ ভাঙি ফেলবো। আচ্ছা, সো এইটা একটা জিনিস দেওয়া আছে আমার কাছে। আর কি দেওয়া আছে দেখো তো? পানির কি গঠন এনথালপি? পানির গঠন এনথালপি মানে ডান পাশে থাকবে 1 ডট কি H2O, বামে কি থাকবে আমাদের H2 প্লাস হচ্ছে হাফ O2। হাফ O2। এই বিক্রিয়ার ডেল এইচ দেওয়া আছে -286 কিলোজুল। বুঝেছো? আর কি দেওয়া আছে বলো? আবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল ইথানলের দহন এনথালপি দেওয়া আছে। তরল বাদ দাও, এইসব তরল ভরল ব্যাপার না। ইথানলের কি দেওয়া আছে বলেন তো? দহন এনথালপি দেওয়া আছে।
তাহলে ওইটা আমার কই চলে আসবে, এবার বিক্রিয়কে চলে আসবে না? হ্যাঁ এইটার দহন এনথালপি মানে এর সাথে কি মিশাবো আমরা? অক্সিজেন। অক্সিজেন অক্সিজেন মিশালে কি তৈরি হয় জানো তো? কার্বন ডাইঅক্সাইড হয়, পানি হয়। এই যে লিখে ফেলো তাহলে, পানি। শেষ। বুঝেছো? এখন এই বিক্রিয়া সমতা করতে হবে কিন্তু বন্ধু। কার্বন 2টা, তাহলে এখানে একটা 2 দিব, হাইড্রোজেন 6টা, তাহলে এখানে একটা 3 দিব। তারপরে তোমার কি জানি অক্সিজেন টোটাল বাম পাশে কটা? বাম পাশে তো পরে, ডান পাশে কটা? 4 আর 3 7, 7টার মধ্যে একটা চলে গেছে, তাহলে এখানে কত? 3। তাহলে বিক্রিয়ার ডেলিজটা কত? ডেলিজটা কত? -1366.9 এত কিলোজুল। এবার এই 3টা বিক্রিয়াকে তুমি নাম্বার দিয়ে ফেলো, 1 2 3, খাতা ভরে হেগে দিন। তোমরা যদি এইসব অঙ্ক না পারো, কি যে কিলাইতে মন চাইবে আমার, এইটা আর আমি কাকে বলবো বলো? এটা 1, এটা 2, এটা 3, তাড়াতাড়ি বলো। বিক্রিয়া 3টাকে কি করা লাগবে আমাদের? উদ্দিষ্ট বিক্রিয়াটা এই যে হলুদ কালি দিয়ে লেখা, ডান পাশে ইথানল লাগবে, তাই না? ইথানল কোথায় আছে দেখেন তো? এই যে নিচের বিক্রিয়া আছে না, এটাকে বিয়োগ করতে হবে। এইটাকে উল্টায় দিতে হবে, বিয়োগ করতে হবে। বুঝতে পারছিস কি? আচ্ছা আমাকে বলো তাহলে 1 নাম্বার বিক্রিয়াটা তুমি কি করবো ভাই? 2 দিয়ে গুণ করে দিতে হবে। ডিরেক্ট জাস্ট 2 দিয়ে গুণ করে রেখে দিবা, তাহলে লিখবো কি 1 নাম্বার বিক্রিয়া ইন্টু 2। আচ্ছা বলো এবার 2 নাম্বার বিক্রিয়াকে কি করা লাগবে? হাইড্রোজেন 3 দিয়ে গুণ। সবাস, আমি টার্গেট করছি হাইড্রোজেনকে, তাহলে এটা এখানে শুধু H2 আছে, এখানে 3H2 আছে, তাহলে এর সাথে যোগ করবো হচ্ছে 2 নাম্বার বিক্রিয়া ইন্টু হচ্ছে 3। 3 নাম্বার বিক্রিয়াকে কি করার কথা? ডাইরেক্ট বিয়োগ, তাহলে মাইনাস হচ্ছে 3। আপনারা কি বুঝেছেন? আচ্ছা, এটা করলে কি আসবে আল্লাহ মাহবুদ জানে, কি যে একটা অনাচার হয়ে যাবে দেশে। তোমরা কি করতে পারবো? আমার এখানে জায়গা টায়গা খুবই সংকট, 86 ইঞ্চি বোর্ড তাও হইতেছি না। ওকে, এবার জায়গা হয়েছে, ফোসুর জায়গা, ফোসুর। বলো 1 নাম্বারকে 2 দিয়ে গুণ করার কথা, তাহলে 1 নাম্বারকে নিয়ে আসি আমি। ও 1 নাম্বার তো এটা না, এটা বলো 1 নাম্বারকে নিয়ে আসলাম, এটাকে 2 দিয়ে গুণ করার কথা, তাহলে এখানে 2, এখানে 2, এইখানে আমাদের হবে কত? 2, 2, তাহলে ইনটু 2, ঠিক আছে? তারপরে 2 নাম্বারকে 3 দিয়ে গুণ করার কথা, 2 নাম্বার বিক্রিয়া চলে এসো, এই যে 2 নাম্বার বিক্রিয়া, এটাকে 3 দিয়ে গুণ করলে কত আসবে? এখানে 3, এখানে আসবে আমাদের 3/2, এখানে আসবে 3, তারপরে ইনটু কত? 3। আচ্ছা, তারপরে 3 নাম্বার বিক্রিয়াকে উল্টায় দেওয়ার কথা, তাহলে উল্টায় দিলে কি হবে? 2CO2 প্লাস 3H2O, এটা আগে লিখবো বিক্রিয়ক সাইডে। উৎপাদ সাইডে লিখবো হচ্ছে আমরা কি? শুধুমাত্র ইথানল, 3টা অক্সিজেন। তাহলে এই বিক্রিয়ার ডেলেজ কত আসবে? এই বিক্রিয়ার ডেলেজ আসবে হচ্ছে, উল্টাইছিলাম তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1366.9। কোনো কিছুতে তো গুণ করি নাই, তাই না? এই বুঝতে পারছিস তো? বুঝছি এবার বিক্রিয়া 3টাকে আপনারা একটু কষ্ট করে যোগ করে দেন, তাহলেই হইবে। বিক্রিয়া 3টাকে যোগ করে দিলে কি পাই? কাটাকাটি হবে, এবার অনেক কিছু কাটাকাটি যাবে। কি কাটাকাটি যায়? 2টা কার্বন ডাইঅক্সাইডের সাথে এই 2টা কার্বন ডাইঅক্সাইড কাটে, তারপরে 3টা পানির সাথে 3টা পানি কাটে, আর তো কিছু কাটতে দেখি না। এই কাটে, দাঁড়াও, যোগ বিয়োগ হয়। অক্সিজেন আছে ডান পাশে। এই পাশে অক্সিজেন কয়টা দেখো তো? 3/2 মানে কিন্তু 1.5, 1.5, রাইট? সো 1.5 আর সাথে 2 যোগ করলে কত? 3.5 হয় না? 3.5 বোঝো নাই? হাফ অক্সিজেন থাকে। ডান পাশে হাফ অক্সিজেন থাকে, এই যে ডান পাশে হাফ অক্সিজেন আমার এমনিও লাগতো। কোন পাশে হাফ অক্সিজেন থাকে? হাফ অক্সিজেন তো বাম পাশে থাকে। অশিক্ষিত। তাহলে বলো কি থাকে? 2C প্লাস কি বলেন? 3H2। 3H2 বোঝো নাই? অশিক্ষিত। আচ্ছা, তারপরে এবার কি থাকবে? হাফ O2, কারণ ডানে দেখো 3টা অক্সিজেন আর বামে কিন্তু 3.5টা অক্সিজেন। 3.5 আচ্ছা, তারপরে যোগ করাই,
বিক্রিয়া ফাইনালাইজ করলে আমার কি থাকে এবার C2H5OH প্লাস প্লাস কি প্লাস তো কিছু না, শুধু এইটাই। মানে এমন না যে আমার ওইটার উপরে ডিপেন্ড করে, বাট আলটিমেটলি ওটা আসারই কথা আর কি, ঠিক আছে না? তো এবার ডেল H তোমরা নিজেরা বাইর করতে পারবা। বুঝেছো বন্ধু? সহজ। এই প্রতিটা অঙ্ক কিন্তু এই অঙ্কটা আরো 2 ভাবে করা যায়, আমি দেখাবো আগামী ক্লাসে। আজকে দেখাচ্ছি না, মাথার মধ্যে প্যাচ লাগবে তাই, ঠিক আছে? জাস্ট এক পদ্ধতিতে দেখাচ্ছি আর কি। এটা পিওরলি হেসের সূত্র প্রয়োগ করা আর কি। হেসের সূত্র যে হিট ইন্টিগ্রাল, একাধিক রিয়াকশন সাম আপ করে যে ফাউন্ড রিয়াকশন, সেটা ডেল H হচ্ছে ওই বিক্রিয়াগুলোর ডেল H এর যোগফলের সমান। বুঝেছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে। এই যে তাপমাত্রা যে এখানে ইয়াটা আছে পরীক্ষাটা মানে তাপমাত্রা যে তাপমাত্রা যে 25 ডিগ্রি কে স্ট্যান্ডার্ড ধরা হয় এটা বলা হয়নি। এটা তো প্রথম ক্লাসেই বলছি আমি, তাপ রসায়নে যে প্রমাণ তাপমাত্রা 25 বলি নাই? অবশ্যই তো বলছে তো। গরু। হ্যাঁ, আজকেও বলছে। আজকেও তো আরেকবার বললাম। আচ্ছা ঠিক আছে, এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে, 1 2 3 4 5। এই 5টা বিক্রিয়া তোমরা একটু দেখে রাখবা। আর একটা বিশেষ শর্টকাট, ওই যে যেটা বলতেছিলাম শেখানোর কথা, ওটা লাস্টে শিখাবো, আজকে না, ঠিক আছে? আজকে একটু দেখে রাখতে চাইছিলাম। সো তোমাদের আগামী ক্লাস হবে 22 তারিখে, আজকে কত 18। সো অনেকদিন সময় পাচ্ছ, কয়েকটা অঙ্ক দিছি, এগুলো অবশ্যই করে রাখবা। আগামী ক্লাস হবে 22 তারিখে। আর তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, সেই সুসংবাদটা বলে দেই। সেটা হচ্ছে যে আমাদের ক্লাস টাইম যে আগে একটু এলোমেলো ছিল, এটা এখন থেকে আর এলোমেলো হবে না ইনশাল্লাহ। মানে একেবারে আমার সব শিডিউল এমনভাবে লক হয়ে গেছে, আমার চাইলেও চেঞ্জ করার সুযোগ নাই। সো দ্যাটস আ ভেরি গুড নিউজ। আমি তোমাদের আগামী দিন জানাই দিব এই জিনিসটা কখন, বা আমি আজকে রাতে গ্রুপে জানাই দিব, ঠিক আছে? ওকে, সো তাইলে আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা, আবার দেখা হবে 22 তারিখ। ভাগো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।